সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের লেসন। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো এবং সুস্থ আছেন। আজ আমরা কথা বলবো অডিও এডিটিংয়ের পরবর্তী পার্ট নিয়ে। তার পূর্বে আপনারা একটু কমেন্ট করে জানান আমার ডিভাইসের স্ক্রিনটি ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছেন কিনা এবং আমার ভয়েসটা ঠিকঠাকভাবে শুনতে পাচ্ছেন কিনা। এরপরেই আমরা আমাদের যে ক্লাসের মূল পর্ব সেখানে যাব ইনশাল্লাহ। ওকে, আচ্ছা, আমি যেমনটা দেখতে পাচ্ছি আপনারা আমার ডিভাইসের স্ক্রিনটি ঠিকঠাকভাবে দেখতে এবং শুনতে পাচ্ছেন। যাক, তাহলে বেশ ভালো। আমরা যেমনটা বলছিলাম সর্বশেষ লেসনে, আমরা অডাসিটি শেখা শেষ হলে অ্যাডোবি অডিশনটাকে শিখব। অ্যাডোবি অডিশন শেখার পরে আমরা আমাদের সামনের দিকে অগ্রসর হব, অর্থাৎ এআই এবং মোবাইল ফোনের জন্য আলাদা ডেডিকেটেড লেসন রাখবো। তাহলে যেমনটা আমরা কথা দিয়েছিলাম সেইভাবেই আমরা আজকে অ্যাডোবি অডিশন শেখার চেষ্টা করব। খুব বেশি কথা না বলে আমি সর্বপ্রথম আমার অ্যাডোবি অডিশনটাকে অন করে নিই। অ্যাডোবি অডিশনটা অন হচ্ছে, জাস্ট আমার এই পাশের স্ক্রিনে লোড হলো। আচ্ছা, সফটওয়্যার যখন অন হবে এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পারবেন। একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিতে চাই, সেটা হলো গিয়ে এই যে সফটওয়্যারটা দেখছেন এইটা কিন্তু ভার্সন 2022, অ্যাডোবি অডিশন 2022 ভার্সন, যদিও এখন 2026 ভার্সন চলছে, অর্থাৎ অনেকগুলো ভার্সন ইতিমধ্যে আপডেট হয়ে গিয়েছে। আপনারা যারা ম্যাক ব্যবহার করবেন তাদের ক্ষেত্রে আসলে ক্র্যাক সফটওয়্যার ব্যবহার করলে করা যায়, অনেক হ্যাসেল দিয়ে শুধু পারমিশন দিয়ে ব্যবহার করা যায়, কিন্তু সেই জায়গাটিতে অনেক বেশি ইস্যু তৈরি হয়। আপনি ইস্যুর কথা যদি চিন্তা করেন যে কী ধরনের ইস্যু বা এই ধরনের প্রশ্ন আসে, আমি একটা একটা করে প্রশ্নগুলো ক্লিয়ার করে দিচ্ছি। প্রথম যেই প্রশ্নটা আসলে আপনি ফেস করবেন সেটা হচ্ছে আপনার ডিভাইসের এক্স্যাক্ট পোটেনশিয়ালিটি অথবা পারফরমেন্স, যেটাই আপনি বলেন সেইটা আপনি লুজ করবেন, সেই পারফরমেন্সটা আপনি ডিভাইসে ঠিকঠাকভাবে পাবেন না। অর্থাৎ আপনার যখন ডিভাইসে ক্র্যাক ম্যাকে সফটওয়্যার ইনস্টল করা থাকবে তখন আপনার নর্মালি যদি এইটা ক্র্যাক না হতো বা প্রি অ্যাক্টিভ ভার্সন না হতো, সেই ক্ষেত্রে আপনার ডিভাইসের সঙ্গে ইন্টারনেট কানেকশনের সঙ্গে সিঙ্ক করে খুব চমৎকার কাজ করতো। যেহেতু আপনার এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার ডিভাইসটিতে ক্র্যাক ব্যবহার করছেন, সেই প্রপার জিনিসটা পুরো জিনিসটা আপনি মিস করবেন, সেইটা আপনার একটা ডাউন সাইড থাকবে। অর্থাৎ আপনার পারফরমেন্স যদি আপনি 100% পেতেন একটা সফটওয়্যারে, আপনি সেই জায়গাটিতে 80% বা 70% পারফরমেন্স পাবেন। উইন্ডোজের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে 2024-এর প্রিঅ্যাক্টিভ ভার্সন পর্যন্ত প্রপারলি কাজ করে। আমরা 2023 এবং 24 আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, তবে এই মুহূর্তেই দিতে পারবো না, হয়তো বা 2-1 দিন সময় লাগলেও লাগতে পারে, আবার আমরা খুব দ্রুত দিতে পারি। সেইটা প্রিঅ্যাক্টিভ, আপনি জাস্ট ইনস্টল করে ব্যবহার করতে পারবেন, সেইখানে কোনো ধরনের হ্যাসেল পোহাতে হবে না। আমি যদি আপনাকে মোটা দাগে বলি সেটা হচ্ছে প্রিঅ্যাক্টিভ ভার্সন খুব সহজেই আপনি সেই দুটো ভার্সন ইনস্টল করতে পারবেন, কারণ এর প্রিভিয়াস ভার্সন আসলে 2026 সালে এসে আসলে 2019 সালের ভার্সন কেউ ব্যবহার করে না। বাট যাদের ডিভাইসের কনফিগারেশন লো 2022, 23, 24 এই ভার্সনগুলো ব্যবহার করতে পারেন। যেমন আমার এই ডিভাইসের কনফিগারেশন কিন্তু খুবই লো, আমি আপনাদেরকে একটা লেসনে দেখিয়েছিলাম। সেই জায়গায় দাঁড়িয়ে আমি এখানে 2022 ইনস্টল করা ছিল, এটা থেকে ভয়েস রেকর্ড করা হতো, জাস্ট রেকর্ডিংয়ের জন্য ব্যবহার করা হতো, এরপরে আর তেমন কোনো কিছু করা হতো না এটার সাহায্যে। দ্যাটস ওয়াই এখানে একটা ভার্সন কোনো মতে ইনস্টল করে রাখা হয়েছিল। কিন্তু আমরা যারা সিরিয়াস বা আমরা যারা এই সকল বিষয়বস্তুর সাহায্যে প্রপারলি কাজ করব বা এই ধরনের জিনিসপত্র নিয়ে চিন্তা করছি, তাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউড ইনস্টল করে নিব এবং অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউড থেকে আমাদের প্রয়োজনীয় অ্যাডোবির সফটওয়্যারগুলোকে ডাউনলোড করে নিব। ওকে, আমি জাস্ট যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি, সেই ক্ষেত্রে আপনি বিষয়টা আরও ভালোভাবে বুঝতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, আমি হচ্ছে আমার একটা ডিভাইসের ব্রাউজার অন করে নিই। এখানে যদি আমি অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউড লিখে সার্চ করি, অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউড লিখে সার্চ করলে আপনারাও প্রত্যেকে যারা কম্পিউটার ব্যবহার করেন
উইন্ডোজ কম্পিউটার অথবা ম্যাক ডিভাইস, আপনি যেটাই ব্যবহারকারী হন না কেন, সেইটা মূল বিষয়বস্তু না। আপনার মূল যেই বিষয়বস্তু বা যেই জিনিসটা আপনাকে ফোকাস রাখতে হবে সেটা হচ্ছে গিয়ে আপনি এরকমের একটা ব্রাউজারে এসে অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউড লিখে সার্চ করবেন। সার্চ করার পরে জাস্ট অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউড যে উপরের যে লিঙ্কটা আছে এই লিঙ্কের মধ্যে গেলে আপনাকে এরকম একটা অপশনে নিয়ে যাবে। এইখানে আমরা অনেকেই অনেক অভিজ্ঞ বা এক্সপিরিয়েন্স যারা আছি তারা অনেক সময় ভুল করে ফেলি। এই ভুলটা আমরা না করার চেষ্টা করব। এখানে দেখেন সাইন ইন একটা অপশন আছে। ওকে, আমরা এখানে সাইন ইন অপশনটাতে যাব না। আমাদের প্রথম কাজ হচ্ছে অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউডটা আমাদের ডিভাইসে ইনস্টল করা। আমরা সিম্পলি এটাকে স্ক্রল করব। স্ক্রল করে যদি কোনো অপশন না পাই তাহলে এইখানে অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউডের পরে ডাউনলোড কথাটা লিখব। ডাউনলোড কথাটা লিখার পরে এরপরে আমরা আসলে এই জায়গাটিতে অপশন পাবো অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউড অ্যাপ। এই দেখেন এরকম একটা পেজে নিয়ে আসবে। ওকে, এখানে যখন নিয়ে আসবে ও সাধারণত যেটা হয় যে আমাদের ডিভাইসে অটোমেটিক ডাউনলোড প্রসেস শুরু হয়ে যায়। এটা বোথ কম্পিউটার অ্যান্ড ম্যাক। আমি কম্পিউটার বলতে উইন্ডোজ বোঝাবো এবং ম্যাক বলতে আসলে তো অ্যাপেলের যে ডিভাইসগুলো আছে সেগুলোই বুঝাবো। আশা করছি এটা বারবার আপনাদেরকে বলতে হবে না। যাই হোক, এরকম একটা পেজে নিয়ে আসবে। এরপরে যদি এখানে ক্রিয়েটিভ ক্লাউড ডাউনলোড পেজে আমরা ক্লিক করি তাহলে আমাদের এরকম একটা লোড নিবে। লোড নেওয়ার পরে দেখবেন এইখানে উপরে আপনার ক্রিয়েটিভ ক্লাউডটা ডাউনলোড হয়ে গেছে। এই দেখেন ক্রিয়েটিভ ক্লাউড সেটআপ ইএক্সি ফাইল এখানে ডাউনলোড হয়ে যাবে। যদি না হয় তাহলে এখান থেকে ডাউনলোডে যদি আপনি আবার ক্লিক করেন সেই ক্ষেত্রে পুরো প্রসেসটা আপনার আবার স্টার্ট হবে। আমি যদি এটাকে বড় করি, বড় করে জাস্ট আ সেকেন্ড, আমি একটু আমার যে পেনটা যেটা আমরা আসলে প্রত্যেকদিন ক্লাসে ব্যবহার করি, আমি যদি সেই পেনটাকে অন করি সেই ক্ষেত্রে বুঝতে পারবেন। আমি আজকের ক্লাসে একটু স্লোলি কথা বলার চেষ্টা করছি যাতে করে আপনারা সহজে বুঝতে পারেন। এখানে দেখেন অ্যাডোবি, এখানে লিঙ্কটা যদি আপনি একটু খেয়াল করেন, আপনি চাইলে এই লিঙ্কটাকে নোট করে নিতে পারেন। জাস্ট অ্যাডোবি স্ল্যাশ হচ্ছে গিয়ে ডাউনলোড স্ল্যাশ হচ্ছে গিয়ে ক্রিয়েটিভ ক্লাউড, এরকম যদি লিঙ্কে আপনি যান, লিঙ্কে গেলেও হচ্ছে গিয়ে আপনি দেখতে পারবেন যে আপনাকে এরকম একটা পেজে নিয়ে আসবে। অর্থাৎ আপনার এরকম একটা ইএক্সি ফাইল ডাউনলোড হবে। এখানে দেখেন দুটো ইএক্সি ফাইল ডাউনলোড হচ্ছে, দুটোই সেম। আপনি এরকমভাবে ডাউনলোড করে নেবেন যারা অফিসিয়াল অ্যাডোবি ভার্সন ব্যবহার করবেন। অফিসিয়াল ভার্সন ব্যবহার করবেন বা অফিসিয়াল ভার্সন ব্যবহার করলে আসলে কী ধরনের বেনিফিট আপনি পাবেন সেইটা আমি বলেছি। এরপরও যদি আপনার আরও বিস্তারিত জানতে ইচ্ছা করে সেই ক্ষেত্রে আমি আপনাকে বলি যে যেহেতু এখন 2026 সাল চলছে, প্রত্যেকটা সফটওয়্যার বলেন বা প্রত্যেকটা জিনিসপত্রে এআই ইন্টিগ্রেটেড হয়েছে, অনেক বেশি অপটিমাইজ হয়েছে। বিশেষ করে ম্যাকের ক্ষেত্রে পারফরমেন্স বেটার পাবেন, উইন্ডোজেও বেটার পাবেন, বাট একটু বেশি ম্যাকে একটু বেশি বেটার পারফরমেন্স পাওয়া যায়। ক্র্যাকে যে কাজ করা যায় না তা না, যাদের আসলে এইটা অ্যাফোর্ড করার অবস্থা নেই তারা তো অবশ্যই ক্র্যাক ভার্সন ব্যবহার করবেন, অথবা আমরা যে প্রিঅ্যাক্টিভ ভার্সনগুলো দিব সেগুলো ব্যবহার করবেন। বাট আপনি যদি এআই স্মুথ এক্সপিরিয়েন্স এবং সব কিছুর দিকে যেতে চান সেই ক্ষেত্রে আপনার এইটা ব্যবহার করা অনেক বেশি ইজি হবে। ওকে, এখানে দেখেন আমাদের ফাইলটা তাহলে ডাউনলোড হয়ে গিয়েছে। আমি জাস্ট এখান থেকে ফোল্ডারটা ওপেন করি, অর্থাৎ আমার যে ফোল্ডারে ডাউনলোড হয়েছে সেই ফোল্ডারটা এরকম একটা ফাইল আমরা পাবো ডেস্কটপে। ওকে, অর্থাৎ যেই লোকেশনে ডাউনলোড হবে। আমি যদি জাস্ট এটার উপরে রাইট ক্লিক করি, করার পর এখান থেকে ওপেনে ক্লিক করি তাহলে আমাদের সামনে একটা পপ আপ উইন্ডো ওপেন হবে ইনস্টলেশন পারমিশন চেয়ে। ওকে, আমরা জাস্ট পারমিশন দিয়ে দিলে আমাদের ইনস্টলেশন প্রসেসটা শুরু হয়ে যাবে। এই যে দেখেন অটোমেটিক আমার কিন্তু ইনস্টলেশন প্রসেসটা শুরু হয়ে গিয়েছে। এবং এই যে ইনস্টলেশন প্রসেস এইটা সবসময় নির্ভর করে আপনার যে ডিভাইস, অর্থাৎ আপনি যে ডিভাইসটা ব্যবহার করছেন সেই ডিভাইসটার ইন্টারনেট স্পিডের উপরে। আপনার ডিভাইসের ইন্টারনেট স্পিড যদি অনেক ভালো থাকে তাহলে আপনার ডাউনলোড প্রসেসটা ফাস্ট হবে, এবং স্পিড যদি স্লো থাকে তাহলে ডাউনলোড প্রসেসটা স্লো হবে। এবং এর সঙ্গে সঙ্গে আরও একটা জিনিস ডিপেন্ড করে, সেটা হচ্ছে আপনার ডিভাইসে স্পেস কেমন আছে। আচ্ছা, এই জায়গায় আমি আপনাদেরকে একটা শুরুতে একটা বিষয় একটু ধারণা দিয়ে নিতে চাচ্ছি, যেহেতু আমরা অ্যাডোবি রিলেটেড জিনিসপত্র শেখার চেষ্টা করছি। দেখেন এটা হচ্ছে আমার দিস পিসি ফাংশন। এখানে আমার একটা মাত্র ড্রাইভ আছে, অর্থাৎ লোকাল ডিস্ক সি। এইটাতেই আপনারা বুঝতে পারছেন যে এইটাতেই উইন্ডোজ ইনস্টলেশন করা, এবং এইটার সাহায্যে আমি আমার ডিভাইসটা ব্যবহার করছি। অর্থাৎ উইন্ডোজ ইনস্টলেশনের পরে যে স্পেসটা আছে সেই স্পেসটাই হচ্ছে আমরা এই জায়গাটিতে ব্যবহার করছি আমাদের টুকটাক ফাইল বা অন্য জিনিসপত্র রাখার ক্ষেত্রে। এখন আমরা যখন সফটওয়্যার রিলেটেড কাজে যাব আমাদের এই জিনিসপত্রগুলো আরও অনেক বেশি ডে বাই ডে প্রয়োজন পড়বে। আপনি একটা জিনিস লক্ষ্য করেন, আপনি যখন
র্যান্ডমলি ব্যবহার করবেন। র্যান্ডমলি অর্থাৎ সফটওয়্যার তো একটা ব্যবহার করবেন না, অ্যাডোবি অডিশন। আপনার অ্যাডোবি অডিশন লাগবে, আপনি ধরেন অ্যাডোবি অডিশন ব্যবহার করবেন, এর সঙ্গে সঙ্গে অ্যাডোবি প্রিমিয়ার প্রো ব্যবহার করবেন, এর সঙ্গে সঙ্গে অ্যাডোবি আফটার ইফেক্ট ব্যবহার করবেন। অর্থাৎ আপনি 3টা সফটওয়্যার মোটামুটিভাবে ব্যবহার করছেনই। এর সঙ্গে সঙ্গে কারো যদি থাম্বনেল ক্রিয়েশনের ক্ষেত্রে আপনি ফটোশপ ব্যবহার করবেন, যে অ্যাডোবির প্রফেশনাল প্রত্যেকটা প্রোডাক্টে একসঙ্গে ব্যবহার বিধি বা সুইচ করতে চায়, তার এই সকল ব্যবহার বিধি বা এই ধরনের সকল সফটওয়্যারগুলো তার ডিভাইসে থাকতে হবে। এটা হচ্ছে মোটা দাগে যেই বেসিক জিনিসপত্র সেইটা। কেউ যদি অডাসিটি, অর্থাৎ আমি যদি এখান থেকে অডাসিটি লিখি এবং অডাসিটির পরে যদি ক্যাপকাট লিখি, তাহলে এই জায়গাটিতে সেই বিষয়বস্তুটা ভিন্ন। অর্থাৎ কেউ যদি কম্পিউটারে অডাসিটি প্লাস ক্যাপকাট ব্যবহার করে, তাদের ক্ষেত্রে হয়তো বা এই জায়গাটিতে দুটো সফটওয়্যার আসছে। কিন্তু আপনারা মোটামুটি যারা এডিটিং সম্পর্কে ধারণা রাখেন বা এডিটিং সম্পর্কে আপনাদের ধারণা আছে, ক্যাপকাট বলেন বা অন্য যেই সকল সফটওয়্যার বলেন, অ্যাডোবি আফটার ইফেক্টের মতো পোস্ট প্রোডাকশনের গ্রাফিক্যাল কাজ, গ্রাফিক্যাল এলিমেন্ট বা গ্রাফিক্স রিলেটেড জিনিসপত্র খুব কম সফটওয়্যার করতে পারে বা খুব কম সফটওয়্যার এই জিনিসটাতে করতে ক্যাপাবল। এইটা আসলে করার জন্য বিকল্প নাই বললেই চলে, আপনার আফটার ইফেক্টে শিফট হতে হবে। ওকে, এখন আফটার ইফেক্টে যেহেতু শিফট হবেন, সেই ক্ষেত্রে আসলে আপনি কি করবেন? আপনাকে তো অনেকগুলো সফটওয়্যার আমি এখানে হিসাব দিলাম যে 4-5টা সফটওয়্যার ইনস্টল করতে হবে। এই সফটওয়্যারগুলো ইনস্টল হবে হচ্ছে আপনার এই যেই লোকাল ডিস্ক আছে, লোকাল ডিস্ক সিতে আপনি চেষ্টা করবেন লোকাল ডিস্ক সিতে একটা 200, আমার এখানে 250-200 জিবির মতো একটা এসএসডি কার্ড লাগানো আছে। আপনি চেষ্টা করবেন এরকম একটা এসএসডি কার্ড ইনস্টল করতে এবং এর সঙ্গে সঙ্গে আর একটা এসএসডি ব্যবহার করতে বা এনভিএমই ব্যবহার করতে। এসএসডির থেকে এনভিএমই স্লটে হচ্ছে উইন্ডোজটা দিবেন, এনভিএমই একটা কার্ডে, এবং এখানে একটা এসএসডি ব্যবহার করতে পারেন স্টোরেজের জন্য। সকল কিছু এর মধ্যে রাখবেন। অর্থাৎ আমরা কোনো কিছু যদি ডিভাইসে ডাউনলোড করি, আমি যদি আপনাকে একটু এটার রোড ম্যাপটা দেখানোর চেষ্টা করি, সেই ক্ষেত্রে আপনি আর একটু ভালোভাবে বুঝতে পারবেন। মোবাইল ইউজার এই জিনিসপত্রগুলো মনোযোগ সহকারে দেখতে পারেন, কারণ আপনারা এই থেকে অনেক বেশি ধারণা পাবেন। এই যে দেখেন, এই যে ডাউনলোডে যদি আমরা কোনো কিছু ডিফল্ট অবস্থাতে ডাউনলোড করি, আমাদের ব্রাউজার থেকে যদি কিছু ডাউনলোড করলাম, যেমন মাত্র আমি ব্রাউজারে গিয়ে ডাউনলোড করেছিলাম এই সফটওয়্যারটার ইনস্টলেশন ভার্সনটা, অর্থাৎ ইএক্সি ফাইলটা, সেটা কিন্তু এই ডাউনলোড অপশনে আমার অটোমেটিক স্টোর হয়েছে। এই স্টোরটা জায়গাটা কই পায়? জায়গাটা পায় হচ্ছে এই যে লোকাল ডিস্ক সি আছে এখান থেকে। কিন্তু আপনারা চেষ্টা করবেন যে এই এনভিএমিটার পাশে সব থেকে ভালো হয় যদি এখানে আর একটা এনভিএমই স্লট ইনস্টল করে নিতে পারেন আপনার উইন্ডোজ ডিভাইসে। সেই ক্ষেত্রে আপনার তো কোনো ইস্যু নেই, আপনি জাস্ট নর্মালি এখানে সকল কিছু ডাউনলোড করেন, যা করেন সব কিছু এই ফোল্ডারটায় রাখবেন বা এই স্লটে রাখবেন বা এই পার্টিশনে রাখবেন। আর এই লোকাল ডিস্ক সিতে উইন্ডোজ এবং সফটওয়্যার ব্যতীত অন্য কোনো কিছুর স্টোরেজ যাতে না নেয় সেইটার ব্যাপারে খেয়াল রাখবেন। সেক্ষেত্রে আপনার নর্মাল যেই পারফরমেন্স, ডিভাইসের স্বাভাবিক পারফরমেন্সের থেকে আপনি বেশ ভালো পারফরমেন্স এই জায়গাটিতে পাবেন। এখন দেখেন, আমরা যখন ইনস্টলেশন প্রসেসটা শুরু করব, সর্বপ্রথম এখানে সাইন ইন করতে বলবো, অর্থাৎ আমাদের এখানে একটা অ্যাকাউন্ট সাইন ইন করতে হবে। আমি জাস্ট অ্যাকাউন্টটা এখানে একটু সাইন ইন করি, কারণ আমি তো আমার অ্যাকাউন্টটা আপনাদেরকে দেখাতে চাচ্ছি না যে আমি কোন অ্যাকাউন্টটা ব্যবহার করছি। আপনারা স্বাভাবিকভাবেই এরকম অ্যাকাউন্ট বাইরে খুব কমের মধ্যেও কিনে ব্যবহার করতে পারবেন। এগুলো খুব রিজনেবল প্রাইসে বর্তমানে পাওয়া যায়। আমরাও 4-5 বছর না, মানে যতদিন আসলে ধরে অ্যাডোবি ব্যবহার করছি ততদিন ধরেই আসলে এগুলো এরকম কিনে ব্যবহার করছি। জাস্ট 200-400-250-300 টাকার মধ্যেই আমরা কিনে থাকি এবং বেশ রিলায়েবল সোর্স থেকে। সো এভাবে আপনারা যদি একটা কিনে ব্যবহার করেন, সেই ক্ষেত্রে আপনাদের খুব বেশি যে মাসে একটা খরচ হবে এরকম না। ধরেন মাসে আপনার 250-300 টাকার মতো এরকম একটা যাচ্ছে এটার পিছনে। এটা খুব একটা যে বেশি অ্যামাউন্ট এটা এরকম কিন্তু কিছু না। ওকে, যাই হোক, তো এখানে দিলাম এই একটা সাবস্ক্রিপশনে আপনি অ্যাডোবির আসলে সকল সফটওয়্যার ব্যবহার করতে পারছেন। এইটা কিন্তু একটা বেশ বিশাল বেনিফিট। আপনি একটা সাবস্ক্রিপশন হয়তো 250-300 টাকা নিয়ে অ্যাডোবির 4-5টা সফটওয়্যার ইউজ করতে পারছেন। আপনার ডিভাইসে কোনো প্রিঅ্যাক্টিভ ভার্সন ব্যবহার করতে হচ্ছে না, প্লাস আপনার ডিভাইসের সিকিউরিটিও ব্রেক হচ্ছে না। যাই হোক, আমাদের লগ ইন করার পরে কিন্তু এবারে ইনস্টলেশন প্রসেসটা শুরু হবে। এখানে বেশ কিছু প্রশ্ন আছে, আমি প্রশ্নগুলিকে স্কিপ করে দিই। আমাদের ইনস্টলেশন প্রসেসটা শুরু হলে শেষ হওয়ার পরে আমরা বুঝতে পারবো বা আমরা বিভিন্ন অপশনগুলো দেখতে পারবো। আর যদি আপনি একটা জিনিস লক্ষ্য করেন, সেটা হচ্ছে গিয়ে স্বাভাবিকভাবে আপনার এই যে ডাউনলোড প্রসেসটা, ডাউনলোডের যে স্পিডটা, এইটা কিন্তু সর্বদা ডিপেন্ড করে
আপনার কম্পিউটার ইন্টারনেট স্পিডের উপরে আপনি কখনোই এটা অন্য ধরনের বা অন্য কিছুর স্পিডের সঙ্গে মিলাতে পারবেন না। আমার যেরকম হচ্ছে ডাউনলোড আপনার এরকম নাও হতে পারে। আমি জাস্ট যদি এই মুহূর্তে আমার স্পিড টেস্ট দিই, হয়তোবা আপনাকে বুঝাতে পারবো যে আমার ইন্টারনেট স্পিডটা কেমন, আমার ইন্টারনেট স্পিডটা আসলে কেমন। আপনি তাহলে সেই জায়গাটিতে একটা বেশ ধারণা পাবেন এবং আপনি চিন্তা করবেন যে আপনার ইন্টারনেট স্পিড আসলে এরকম কিনা, এবং এইটার উপর ডিপেন্ড করে হচ্ছে আপনি ইনস্টলেশন করার চেষ্টা করবেন। ওকে, আচ্ছা, এই মুহূর্তে দাঁড়িয়ে আমার ইন্টারনেট স্পিড 31-31-এর কাছাকাছি যাচ্ছে, বাট আমার ইন্টারনেটটা কিন্তু হিউজ ইউজ হচ্ছে। কীরকম? লাইভ কাস্টের ক্ষেত্রে ব্যবহার হচ্ছে, আমার পুরো সেট আপ চলছে, আরও 4-5টা পিসি চলছে, হিউজ ডিভাইস চলছে, সব কিছু মিলিয়ে। বাট এই জন্য এটা ডাউনলোড হতে একটু টাইম নিচ্ছে, বাট আমার এত ডিভাইস না চললে হয়তো এটা আরও দ্রুত ডাউনলোড হয়ে যেত। আপনার ক্ষেত্রে অপেক্ষা করতে হবে। এইখানে আসলে আপনার ডিভাইস বা অ্যাকাউন্টস বা অন্য কোনো জিনিসপত্রের ইফেক্ট পড়ে না। এই জায়গাটিতে ইফেক্ট যেটার পরে ইন্টারনেট স্পিড, এবং ডাউনলোড হয়ে যাওয়ার পরে যখন ইনস্টল হয় সেই তখন আসলে ডিপেন্ড করে আপনার ডিভাইসের যে স্পিড, সেই স্পিডের উপরে। তাহলে আমরা কিন্তু যারা কম্পিউটার ইউজার আছি, আমাদের কম্পিউটার ইউজারের মধ্যে দুটো ধরনের ডিভাইস আছে। অর্থাৎ একটা হচ্ছে ম্যাক। আমি যদি জাস্ট এখানে একটু ম্যাক লিখে দিই, ধরেন আমি ম্যাক লিখলাম, বাংলায় লিখলাম সহজে বোঝার জন্য। ম্যাক ইউজারদের মধ্যে আপনারা একটু বসে ডিসিশন নেবেন। দুটো রাস্তা এখানে আছে, আপনি যেই রোডটাতে দিয়ে যেতে চান সেই রোডটার ব্যাপারে আপনি আজকে ডিসিশন নিয়ে ফেলবেন। এই ডিসিশনটা হচ্ছে গুরুত্বপূর্ণ। প্রথমত কথা হচ্ছে, ধরেন আপনার একটা ম্যাক ডিভাইস আছে, আপনি কন্টেন্ট ক্রিয়েশন করতে চান। আপনার কন্টেন্ট ক্রিয়েশনের উদ্দেশ্য যদি হয় যে আপনি এই সেক্টরে স্টেবল কিছু করবেন, স্টেবল মিনস যে আজকে আপনি কোথা থেকে, আচ্ছা আমি আরেকটুভাবে উদাহরণ দিই। ধরুন আমি কোনো একটা কিছু করি, ধরেন প্রত্যেক দিন ডে হিসেবে, পার ডে হিসেবে বাইরের লোকজনের কাছে কাজ করি, বা ডে হিসেবে আমি শ্রমিক যেই ট্রেডটা হয় সাধারণত আমাদের দেশে বলেন বা সারা বিশ্ব জুড়ে পার ডে হিসাবে একটা ট্রেড হয়। এবং বাংলাদেশের এই কালচারটা আরও অনেক বেশি বাজে, আমার খুবই বাজে লাগে জিনিসটা। যে ধরেন কোনো একজন মানুষ কিন্তু ওই যে লেবার টাইপ পাওয়া যায়, যে আজকের দিনের জন্য 700 টাকা বা 800 টাকায় সেই কাজটুকু করে দিবে। যেই বিষয়টা হয় যে আজকে হয়তো বা সে কারো বাসায় বা কারো একটা জায়গায় বা কারো একটা প্রতিষ্ঠানে মাটি তোলার কাজ করলো, সে 700 টাকা পেয়েছে, সন্ধ্যা হয়ে গিয়েছে, টাকা 700 নিয়ে চলে গিয়েছে। নেক্সট দিন হয়তো বা সে আবার কোথাও বালু টানার কাজ করলো, সিমিলারলি তারপরে কোথাও ধান কাটলো, কোথাও গাছ সে চারা রোপণ করলো। অর্থাৎ এই ধরনের ভিন্ন ভিন্ন কাজ পার ডে করছে, এবং হয়তোবা সে টানা 7 দিন করে হয়তোবা 7,000 টাকা আর্নিং করেছে। আমি জাস্ট এক্সাম্পল দিলাম, বাট তার এই কাজটা কিন্তু স্টেবল না। সে যদি আগামীকালকে বা তার 5 দিন পরে বা 10 দিন পরে গিয়ে অসুস্থ হয়ে 2 দিন বিছানায় শুয়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি দেখবেন যে তার পক্ষে কাজে যাওয়া, তার পক্ষে কাজ করা, শ্রম দেয়া, এই ধরনের জিনিসপত্র কিন্তু সম্ভব না। তার 2 দিনের উপার্জন বন্ধ। কিন্তু সে হচ্ছে পার ডে হিসেবে ট্রেড করেছে। এই জায়গাটিতেও পুরো সিনারিওটা এরকম। আপনাকে প্রথম যে ডিসিশনটা নিতে হবে, একদম ফার্স্ট ডিসিশন, যে আপনি কি করবেন। পার ডে ট্রেডার হবেন কিনা, অর্থাৎ প্রত্যেক দিন কাজ করবেন। কাজ করে ধরেন ফর এন এক্সাম্পল 500 টাকা, আচ্ছা 500 না, ধরেন আমি একটু বেশি লিখি, এখন মেবি আমি একটু বেশি বাজে ধারণা করে ফেলছি। ধরেন 1000 টাকা পার ডে ট্রেড করে আর্নিং করবেন, বা আমি আর্নিং করছি 1000 টাকা পার ডে ট্রেড করে, এরকম এই জায়গায় ওই জায়গায় কাজ করে। অপশন 2, ধরেন আপনি একটা জব করেন। জবের ক্ষেত্রে আসলে বিভিন্ন ক্যাটাগরি আছে। জবের ক্ষেত্রে আপনার এখানে দুটো অপশন আছে। ওকে, দুটো অপশন। ফার্স্ট অপশন হচ্ছে কোনো বেসরকারি প্রতিষ্ঠানে জব করেন, সেই ক্ষেত্রে আপনি মাস শেষে হয়তো বা 15,000 টাকা স্যালারি পান। মাস শেষে আপনি একটা 15-20,000 টাকা একটা স্যালারি পান। এবং অপশন 3, গভর্নমেন্ট বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জব করেন, মাস শেষে হয়তো বা আপনি 30,000 টাকা স্যালারি পান। এরকম দুটো অপশন আছে। আচ্ছা, আমার প্রোফাইল পিকচারটাই অটোমেটিক ক্র্যাশ করেছে। যাই হোক, ইনস্টলেশন হচ্ছে তো এই ডিভাইসের কনফিগারেশনের সাথে জিনিসটা খুবই উইয়ার্ড। আচ্ছা যাই হোক, যেমনটা বলতেছিলাম যে আপনি বেসরকারি জব করছেন, এখানে ব লিখি এবং এখানে স লিখি, তাহলে বুঝতে পারবেন। দুটো ক্ষেত্রে আপনার যেই সিচুয়েশনটা হবে, প্রথম সিচুয়েশনের ক্ষেত্রে আপনার যেটা হবে যে আপনি যদি টানা 2 দিন অসুস্থ থাকেন, আপনি হয়তো বা ছুটি নেবেন, মাস শেষে গিয়ে স্যালারিটা পাবেন। এবং আপনি যদি
এইটা হচ্ছে একটা সিনারিও। আপনি যদি 2 দিনের বেশি থাকেন তাহলে হয়তো বা এরপরে আস্তে আস্তে আপনার স্যালারি থেকে টাকা কর্তন করা হবে, এরপরে একটা সময় গিয়ে হয়তো বা চাকরি চলে যেতে পারে। সরকারি চাকরির ক্ষেত্রে এটা খুব কম হয়, মেডিকেল সার্টিফিকেট নেওয়া যায়, আপনি চাইলে 5-10 দিনেরও একটা ছুটি লিভ নিতে পারবেন এবং সেই জায়গাটিতে আপনার স্যালারি কর্তন করা হবে না। তো এখন আপনি যদি এরকম মান্থলি ট্রেডার হতে চান অথবা বিজনেসম্যানের কথা যদি আপনি চিন্তা করেন, তার ক্ষেত্রে আসলে আর্নিংটা ইয়ারলি বা 4-5 বছরে আসে। তো এখন এইখানে দেখবেন যে এটা আমি ধরেন বি দিয়ে বিজনেসম্যান বুঝে, এখানে যদি আপনি এখন দেখেন যে এই যে প্রত্যেকটা জিনিসই কম বেশি স্টেবল। এখন আপনাকে কোন ধরনের কন্টেন্ট ক্রিয়েটর আপনি হবেন সেইটা আপনার মাথায় রাখতে হবে। আপনি যদি ফ্রিল্যান্সিং সেক্টরে যেতে চান সেই ক্ষেত্রে আপনার প্রথমে পার ডে ট্রেডার হতে হবে, তারপরে আস্তে আস্তে আপনার স্কিলে সঙ্গে সঙ্গে ভালো ক্লায়েন্ট অর্জন করতে হবে এবং তারপরে আপনার সেটাকে এজেন্সিতে রূপান্তর করে বা কিছু লোক নিয়ে তারপরে আপনাকে সেইটাকে বড় স্কেল আপ করতে হবে, এটা স্টেবল অবস্থানে যেতে হলে। আর কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে আপনি যদি পার ডে ট্রেডার হিসেবে কন্টেন্ট ক্রিয়েশন করার চেষ্টা করেন, যে আপনার উদ্দেশ্য হচ্ছে টাকা পয়সা ইনকাম করা, সেক্ষেত্রে আপনার জন্য বিষয়টা অনেক বেশি টাফ। কিন্তু আপনার যদি উদ্দেশ্য স্টেবল কিছু হয়, অর্থাৎ বেসরকারি বা সরকারি বা বিজনেস এই টাইপের, যে আপনি এখন প্রত্যেক দিন একটা ভালো কন্টেন্ট তৈরি করবেন, সেই কন্টেন্টের সাহায্যে আপনি হচ্ছে আস্তে আস্তে আর্নিংয়ের দিকে যাবেন এবং তারপরে স্টেবল হবে। ধরেন সরকারি চাকরির মতো যে তারপরে 1 বছর পর গিয়ে আপনি 10 দিন বা 1 মাস ভিডিও না দিলেও কিন্তু প্রিভিয়াস ভিডিও থেকে আর্নিং আসবে এবং আপনার কাছে কিছু সেভিং আসবে, সেইটা আপনি তখন অসুস্থতা বা যে কোনো সমস্যায় প্রতিবন্ধকতায় ওইটা ইউজ করতে পারবেন, যেটা আসলে পার ডে ট্রেডার অর্থাৎ প্রাথমিক অবস্থায় ফ্রিল্যান্সার হয়ে আপনি পারবেন না, কারণ আপনি সেভ করতে খুব কম পারবেন অর্থ। এর সঙ্গে সঙ্গে আরও অনেক প্রতিবন্ধকতা তো এখানে আছেই। সব কিছু মিলিয়ে আপনাকে ডিসিশন নিতে হবে যে আপনি এরকম ইনস্ট্যান্ট সমাধান চান নাকি একটু সময় নিয়ে আস্তে আস্তে চান যে একেবারে সমাধানটা হয়ে যাক। আর ইনস্ট্যান্ট সমাধান চাওয়ার ক্ষেত্রে সবথেকে বড় সমস্যা হচ্ছে যে ইনস্ট্যান্ট সমাধান আসলে ক্ষেত্রে যেমন সফলতা আসার চান্স দ্রুত আছে, তেমন আসলে আপনার পড়ে যাওয়ার চান্সও অনেক বেশি দ্রুত আছে। ধরেন আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বুঝাই। আপনি কোনো এআই এর সাহায্যে ভয়েস তৈরি করলেন, কোনো এআই এর সাহায্যে ভিডিও ফুটেজ তৈরি করলেন, আপনার এই দুটো করতে খুব বেশি হ্যাসেল পোহাতে হলো না, কারণ স্ক্রিপ্ট আপনি চ্যাট জিপিটিকে দিয়ে লিখিয়েছেন, ভয়েস আপনি 11 ল্যাব দিয়েছেন বা অ্যাডোবি বা গুগল এআই স্টুডিও দিয়েছেন এবং তারপরে ভিডিও আপনি ধরেন গ্রক বা VO3 দিয়ে তৈরি করেছেন, তারপরে হিক্স ফিল্ডে যেতে পারেন, এই ধরনের কোনো একটা প্ল্যাটফর্ম থেকে ভিডিও তৈরি করেছেন। এখানে প্রত্যেকটা আপনার এফোর্টের মাত্রা কিন্তু খুব একটা বেশি না, আপনার সব কিছুই মোটামুটি অটোমেটেড হয়ে যায়। সেই ক্ষেত্রে আপনি যেহেতু কম এফোর্ট দিয়েছেন, অর্থাৎ এফোর্টের মাত্রাটা যদি আমি বলি যে আপনি নিজে থেকে পরিশ্রম খুব কম করেছেন, আপনার মস্তিষ্ক পরিশ্রম তেমন করেনি, আপনি আপনার মতো করে আসলে এক্সট্রা প্রেশার নিয়ে কাজ করেননি, আপনার স্কিলটা সেখানে খুব বেশি একটা ব্যবহার হয়নি, এরকম একটা সিচুয়েশন কিন্তু আছে। ওকে, সেই জায়গাটিতে দাঁড়িয়ে আপনি এরকম একটা জিনিস তৈরি করলেন বা এরকম একটা চ্যানেল দাঁড় করালেন, সেই চ্যানেলে ভিউ আসছে, সেই চ্যানেলে হচ্ছে আপনি এডিট করতে পারছেন, সেই চ্যানেলে সব কিছু আপনি করলেন, এরকম একটা সেখানে 1 বছর সময় দিলেন, হয়তো বা প্রথম দিকে 10,000 15,000 করে আর্নিংও আসলো, বাট 6 মাস পরে গিয়ে ইউটিউব মনে করলো যে আমরা আর এআই কন্টেন্টের উপরে মনিটাইজেশন দিব না, তাহলে আপনার রাতারাতি এক নিমেষে সকল জিনিসপত্র শেষ হয়ে গেল। ওকে, এবং এরপরে যদি আপনি দেখার চেষ্টা করেন, এরপরে আপনি অন্য একটা সিনারিও চিন্তা করতে পারেন। ধরেন সামহাউ আল্লাহ না করুক আপনার চ্যানেলটা কোনোভাবে ভায়োলেন্স আসছে বা কোনো কারণে রিলেট হয়ে গিয়েছে, আপনি 1 বছর চেষ্টা করেছেন, সেই জায়গায় আপনার এই ধরনের চ্যানেল বা অটোমেটেড চ্যানেলের আপনি ব্র্যান্ড তৈরি করাটা অনেক বেশি টাফ, অর্থাৎ খুব কম মানুষ আছে যে এটা ব্র্যান্ড তৈরি করতে পারে। আপনি হয়তো বা মায়াজাল যেমন একটা নাম সবার কাছে পরিচিত, আজকে মায়াজালের অ্যাডমিন চাইলে মায়াজাল নামে সেকেন্ডার একটা চ্যানেল তৈরি করে কিন্তু তার ভয়েস দিয়ে ভিডিও তৈরি করে কিন্তু আবার হয়তো বা 11 মিলিয়ন বা 12 মিলিয়ন সাবস্ক্রাইবারে যেতে সময় লাগবে, বাট 1 থেকে 3-4 মিলিয়ন সাবস্ক্রাইবার পর্যন্ত খুব দ্রুত পৌঁছে যেতে পারবে, কারণ সে এরকম একটা বেস তৈরি করেছে। এখন আপনার এই ধরনের সিচুয়েশনের ক্ষেত্রে এই ধরনের কুইক যেই সমাধান সেইগুলো তেমন একটা কাজ করে না। আবার অপরদিকে যদি আপনার টেন্ডেন্সি থাকে যে না আপনি কন্টেন্ট ক্রিয়েশনটাকে সিরিয়াসলি নেবেন, আপনার নিজের ভয়েস সঙ্গে এআই সব কিছু মিশেলে একটা জিনিস তৈরি করবেন, আপনি এটা নিয়ে আস্তে আস্তে কাজ করতে থাকবেন, হয়তো বা প্রত্যেক 2 দিন পর একটা কন্টেন্ট আপলোড দিবেন এবং ভিডিও তৈরি করবেন, সেই ক্ষেত্রে
আপনার যেটা হবে যে একটা স্টেবল জিনিস আস্তে আস্তে তৈরি হবে, বিল্ড হবে সময় নিয়ে, এবং সেটা অনেক বেশি দীর্ঘ সময় ধরে সাস্টেইন করবে। সঙ্গে সঙ্গে আসলে আপনার অর্থ উপার্জন আসা দরকার কিছুটা, নিজের কস্ট বলেন বা এই আপনার কাজগুলো করতে যে খরচ, সেই ক্ষেত্রে আপনি ফ্রিল্যান্সিং করবেন। এই ধরনের সিচুয়েশন যদি আপনার থাকে তাহলে আমি বলবো মোটামুটি একটা কনফিগারেশনের, হতে পারে সেটা ম্যাক, হতে পারে সেটা উইন্ডোজ, আপনি অ্যাডোবির সফটওয়্যারগুলো ব্যবহার করবেন, অর্থাৎ অ্যাডোবি অডিশন ব্যবহার করবেন, অ্যাডোবি আফটার ইফেক্ট ব্যবহার করবেন, অ্যাডোবি প্রিমিয়ার প্রো ব্যবহার করবেন, করে আপনি কাজ করা শুরু করবেন। সেই ক্ষেত্রে আপনার জন্য জিনিসটা অনেক বেশি সহজ হবে। সহজটা কীরকম? ধরেন আপনি এই ধরনের প্রফেশনাল সফটওয়্যারের কাজ জানছেন, আপনি কোথাও ফ্রিল্যান্সিং করে কারো একটা হয়তো বা ভিডিও এডিট করে দিলেন, তিনি মাসে আপনাকে 3,000 টাকা দিচ্ছে। 3,000 টাকা আপনার এখন হয়তো বা অ্যামাউন্টটা শুনতে অনেক বেশি কম মনে হতে পারে, বাট 3,000 টাকা ইজ এনাফ। আপনি এই ধরনের যে কস্টিংটা সেইটাকে বেয়ার এই জায়গা থেকে হয়ে আসবে। এটা একটা ভিডিওর, একটা মানুষের একটা চ্যানেলের ভিডিওর কথা বললাম। আপনি হয়তো বা 3-4টা মাসে যদি 10টা ভিডিও তৈরি করতে পারেন, একটা ভিডিওতে 1,000 টাকা নিলেও মাসে 10,000 টাকা কিন্তু আপনার খুব সহজেই চলে আসবে পকেটে। কিন্তু সেই জায়গাটিতে আপনার এই ধরনের প্রফেশনাল সফটওয়্যারগুলো শিখতে হবে। এটা হচ্ছে কম্পিউটার এবং ম্যাক ইউজ করে এই চিন্তাভাবনা যদি যাদের থাকে তাদের ক্ষেত্রে। যারা মোবাইল ফোন ইউজার আছেন তাদের ক্ষেত্রে আমরা অডিও এডিটিংয়ের যে সফটওয়্যারটা দেখাবো, এবং আমরা আসলে আপনাদেরকে ক্যাপকাট সফটওয়্যারটা দেখাবো। এই ক্যাপকাট সফটওয়্যার এবং অডিও এডিটিংয়ের একটা সফটওয়্যার, এছাড়াও এর সাথে আরেকটা সফটওয়্যার দেখাবো যেটার সাহায্যে হচ্ছে অ্যাডোবি আফটার ইফেক্টের মতো কাজবাজ করা যায়। সেইটা ব্যবহার করে আপনারা মোটা এই ধরনের কাজবাজ আউটপুট পাবেন। আপনার ক্ষেত্রেও জিনিসটা ঠিক সেমভাবে কাজ করে, কিন্তু যেহেতু আপনি মোবাইল ফোন ইউজ করছেন, আপনি মোবাইল ফোন থেকে কাজ করতে একটু সময় বেশি লাগে, এটা আপনাকে মেনে নিতে হবে। কারণ আপনি মোবাইল ডিভাইসে এই ধরনের প্রফেশনালি কাজ আসলে করাটা কষ্টকর। সেই জায়গাটিতে দাঁড়িয়ে আপনার টাইম কম লাগবে, একটু বেশি লাগবে, তবে আপনি এই জিনিস সিমিলার করতে পারবেন। আর যারা শুধুমাত্রই ফোকাস কন্টেন্ট ক্রিয়েশনে দিচ্ছেন, আর্নিংয়ের দিকে যেতে চাচ্ছেন না এখন, একটা হতে পারে সেটা নিজের রিলস ভিডিও যে কোনো কিছু, তাদের ক্ষেত্রে জিনিসটা আরও অনেক বেশি ইজি। অডাসিটি এডিট, ভয়েস এডিট, ক্যাপকাটের সাহায্যে আমরা ক্যাপকাটের প্রিমিয়াম এরকম অ্যাকাউন্ট লগ ইন করে ব্যবহার করে আপনাকে দেখাবো, সেখানে আরও এক্সট্রা ফিচার পাবেন। কারণ এই ধরনের ক্যাপকাটের ক্ষেত্রে অ্যাটলিস্ট যেই পরিমাণ প্রিসেট ইফেক্ট আছে, এইটা প্রিমিয়াম ইউজ করাটাই সব থেকে বেস্ট, কারণ এখান থেকে আপনি না হলে বেস্ট আউটপুটটা পাবেন না। এগুলোও আসলে খুবই সীমিতর মধ্যে পাওয়া যায়, খুবই সহজ ইজি প্রসেস। যাই হোক, আমি ওদিকে পরে যাবো যে তখন যে ক্লাস থাকবে তখন। বাট দ্য থিং ইজ যে আমরা তখন তারা কি করবো, এই দুইটা ব্যবহার করে কন্টেন্ট ক্রিয়েশনটা জার্নি শুরু করবো, আস্তে আস্তে কাজ চালাবো। যখন আমাদের কন্টেন্ট স্টেবল হয়ে যাবে, লোকজন দেখবে, আর্নিং আসা শুরু করবে, তখন তো আসলে আমরা নিজেরাই এডিটও করবো না, আমরা একজন লোক হায়ার করে নিতে পারবো। তখন আসলে যিনি এই ধরনের সকল সফটওয়্যারের কাজ জানে তাকে হায়ার করে তাকে দিয়ে এডিট করাবো। আমি তখন নতুন নতুন আইডিয়া ডেভেলপমেন্ট করা, বিভিন্ন জিনিসপত্র করার চিন্তায় থাকবো। ওকে, দেখেন আমার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গিয়েছে। এখন এখানে আমি অনেকগুলো ধরনের অ্যাপ দেখতে পাচ্ছি। আমি যদি প্রথমে দেখি যে একটা অ্যাকাউন্টেই লগ ইন করি, কিন্তু দেখেন আমি অ্যাডোবি প্রিমিয়ার প্রো ব্যবহার করতে পারছি, ফটোশপ ব্যবহার করতে পারছি, ইলাস্ট্রেটর, ইনডিজাইন, অ্যাডোবি এক্সপ্রেস, অর্থাৎ সকল অ্যাপ কিন্তু আমি এখানে পেয়ে যাচ্ছি। এগুলো 3D, এগুলো ভিন্ন বিষয়। এখানে যদি দেখেন ফন্ট পাচ্ছি, লাইটরুম, অডিশন, আফটার ইফেক্ট, মিডিয়া এনকোডার, অ্যানিমেটর, এখানে আমরা হিউজ অ্যাপ আসলে কিন্তু পেয়ে যাচ্ছে। আমাদের এখন উদ্দেশ্য হচ্ছে ধরেন অ্যাডোবি অডিশনটা ব্যবহার করতে চাই, সেই ক্ষেত্রে আমরা ইনস্টলেশনে ক্লিক করে অ্যাডোবি অডিশন ব্যবহার করব। আমাদের যদি ওল্ড ভার্সন ব্যবহার করতে হয় কারো ডিভাইসে, সেই ক্ষেত্রে এখানে ওল্ড ভার্সনে ক্লিক করব। যার ওল্ড ভার্সনে ক্লিক করে সর্বশেষ 2025-এর ভার্সন পর্যন্ত ওখানে দিয়ে রেখেছে, এর নিচের আর ওল্ড ভার্সন এই জায়গায় পাওয়া যায় না। যাই হোক, আমরা জাস্ট ইনস্টলেশনে ক্লিক করব। ইনস্টলেশনে ক্লিক করলে সফটওয়্যারটা অটোমেটিক ইনস্টল হওয়া শুরু হবে, এবং আমাদের সফটওয়্যারটা কিন্তু অটোমেটিক আমাদের ডিভাইসে ইনস্টল হয়ে যাবে। এখানে আমাদের তেমন কিছুই করতে হবে না। এখানেও প্রথমে ডাউনলোড হবে সফটওয়্যারটা সার্ভার থেকে অ্যাডোবির, এবং তারপরে আমাদের ডিভাইস ইনস্টল হবে। এইটাও ডিপেন্ড করে ইন্টারনেট স্পিডের উপরে। অর্থাৎ আমাদের কোনো সিকিউরিটি, কোনো কিছু ব্রেক হচ্ছে না। সব কিছু মিলিয়ে আমরা খুব সহজেই একটা অ্যাকাউন্ট লগ ইন করে এই জিনিসপত্রগুলো করতে পারছি। এখন দেখেন আমি যেটা বলছিলাম, তো আপনি আজকে ডিসাইড করবেন যে আপনি কোন সফটওয়্যারে শিফট হবেন, আপনার আসলে রোড ম্যাপটা কি। আপনি কি একটা নির্দিষ্ট সময়, অর্থাৎ 6-7টা মাস কন্টেন্ট ক্রিয়েশনের উপরে ফুললি ডেডিকেটেড থেকে কন্টেন্ট তৈরি করবেন, এবং করে আপনার কন্টেন্ট ক্রিয়েশন জার্নিটাকে উপর লেভেলে নিয়ে যাবেন, নিয়ে গিয়ে আপনি সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করবেন, আর্নিং আসবে, তারপরে সেটা দিয়ে এডিটর রেখে কাজ করবেন। তাহলে আপনাদের জন্য অডাসিটি, ক্যাপকাট, চাইলে যদি আপনার মনে হয় যে না আমি এই সেম জিনিসই করবো বাট ভালো স্কিল ব্যবহার করে, সেই ক্ষেত্রে আপনি অডিশন, আফটার ইফেক্ট, প্রিমিয়ার প্রো, ফটোশপ একটা মিক্স করতে পারেন।
আপনার জন্য জিনিসটা আরও অনেক বেশি ইজি, আপনার কাছে প্রেশার নেই, এটা করতে পারেন। আর যারা হচ্ছে গিয়ে ফ্রিল্যান্সিং করার সঙ্গে সঙ্গে কন্টেন্ট ক্রিয়েশন করবেন, তাদের তো এগুলো শেখাটা জরুরি। মোবাইল ফোনে ইউজারদের ক্ষেত্রে তো আমি আলাদাভাবে বলে নিয়েছি। এবং এখানে একটা সামগ্রিক ব্যাপার আছে যে আমি আমার ব্যক্তিগত উদাহরণ দিই বা আমার পরিচিত সার্কেলের উদাহরণ দিই, আপনাদের উদাহরণ নাই দেই। আমাদের আসলে একটা স্বভাব আছে, আমরা কোনো জিনিসকে সহজ না রেখে সেটাকে পেঁচানো বেশি পছন্দ করি, গোজামিল দেয়া বেশি পছন্দ করি, উল্টাপাল্টা করা বেশি পছন্দ করি। আমরা যদি সেই ধরনের চিন্তাভাবনা বা সেই ধরনের জিনিসপত্র বা সেই ধরনের সেইভাবে করার চেষ্টা করি, সেই ক্ষেত্রে আসলে আমরা এই যে রোডম্যাপ বলেছি এটা যে করতেই হবে এমন না, আপনি চাইলে কিন্তু অন্যভাবেও করতে পারেন। তবে এইখানে আবার একটা প্রশ্ন ইতিমধ্যে হয়তো বা তৈরি হতে পারে যে আমরা যারা ক্যাপকাট অডাসিটি ব্যবহার করে ফ্রিল্যান্সিং করব তারা কি আসলে কাজ পাবো না? অবশ্যই পাবেন। আপনারা ডোমেস্টিক মার্কেটে পাবেন, অর্থাৎ দেশীয় যে মার্কেটগুলো আছে, দেশীয় যারা ভিডিও তৈরি করে, যে তাদের এডিটর দরকার, সেগুলোর কাজগুলো করতে পারবেন। বাট ইন্টারন্যাশনালি যদি ফাইবার আপওয়ার্কের কথা চিন্তা করেন, বিশেষ করে আমরা ফ্রিল্যান্সিং কীভাবে করতে হয় আপওয়ার্কে সেটা আপনাদেরকে শিখাবো। আমি নিজেও আপওয়ার্কে কিছুদিন ফ্রিল্যান্সিং করেছিলাম, অর্থাৎ করে কিছু ক্লায়েন্টের থেকে কাজ নিয়ে কাজ করেছিলাম। সেই জায়গাটিতে দাঁড়িয়ে আমি আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করব। কিন্তু দ্য থিং ইজ যে ওই জায়গাটিতে একটু রিকোয়ারমেন্ট থাকে যে অ্যাডোবির সফটওয়্যারগুলো আমরা কাজ করতে পারি কিনা। ওকে, সেই জায়গাটিতে দাঁড়িয়ে আমাদের অ্যাডোবি সফটওয়্যারটা শেখাটা দরকার। তবে আপনি চাইলে কিন্তু ক্যাপকাট অডাসিটি দিয়েও এমনি ক্লায়েন্ট কাজ করতে পারবেন। লিঙ্কডিনের মাধ্যমে কোনো ক্লায়েন্টের সাথে পরিচয় হলেন, তার রিকোয়ারমেন্ট আপনি ক্যাপকাট দিয়ে এডিট করে ফুলফিল করতে পারছেন, ওকে ফাইন করবেন। আপনি দেশের হাজার হাজার বর্তমানে ক্রিয়েটর আছে, তাদেরটা এডিট করে ফুলফিল করতে পারছেন, ওকে ফাইন করবেন। দেখেন আমার কিন্তু ইনস্টলেশন প্রসেসটা পুরোপুরি শেষ হয়ে গিয়েছে, অর্থাৎ এখানে অ্যাডোবি অডিশনটা ইনস্টল হয়ে গিয়েছে। আমি যদি এটাকে কেটে দেই, আমার জাস্ট সফটওয়্যার এই ক্রিয়েটিভ ক্লাউড দরকার নেই। আমার যদি অন্য কোনো সফটওয়্যার ইনস্টলেশন করার প্রয়োজন পড়ে, সেই ক্ষেত্রে আবার আমি ক্রিয়েটিভ ক্লাউডটা নিয়ে আসবো। আমি যদি এখন এটা শর্টকাটটা টেনে নিয়ে আসি ডেস্কটপে, এই হচ্ছে অ্যাডোবি অডিশনের শর্টকাট, অর্থাৎ 2026 ভার্সন। আর এই হচ্ছে অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউড, যেটার মধ্য থেকে সকল সফটওয়্যার আমরা ইনস্টল করব। ওকে, আমি জাস্ট এটার উপরে যদি ডাবল ক্লিক করি, আমাদের এই সফটওয়্যারটা এখন ওপেন হবে এবং আমরা 2026-এ যেভাবে ইন্টারফেস আছে সেই ইন্টারফেস দেখেই সেইভাবে কাজ করার চেষ্টা করব। আজকের ক্লাসে কিন্তু আমি খুবই স্লো কথা বলার চেষ্টা করেছি এবং আপনাদেরকে স্লোলি সকল কিছু বোঝানোর চেষ্টা করেছি যে কতটুকু কি হয় বা কিভাবে আমরা কি করব, কিভাবে করব না, এই ধরনের জিনিসপত্র। আচ্ছা, ঠিক আছে। তো এখন দেখেন, আমি যদি আপনাদের সামনে জাস্ট সফটওয়্যারটাকে, আমার এই স্ক্রিন অন হয়েছে, আমি পাশের স্ক্রিনে নিয়ে আসি, তো সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন। আপনি যখন 26 ভার্সনটা অন করবেন, আপনি ঠিক এরকম একটা ইন্টারফেস পাবেন, ঠিক এক্স্যাক্ট এরকম একটা ইন্টারফেস পাবেন। ম্যাকের ক্ষেত্রে হয়তো একটি এই দিক বা উপর নিচ থাকতে পারে, বাট এখানে হিউজ ইন্টারফেস পাবেন, হিউজ অপশন থাকবে। আপনার দেখে মাথা ঘুরিয়ে যাবে, আপনার মনে হবে আল্লাহ আমি এখানে কই চলে আসলাম, বা একটু ভীতিকর। বাট কোনো চিন্তা করার দরকার নেই, আপনার ভয় পাওয়ারও দরকার নেই। আমি আছি, আমার যতটুকু জ্ঞান আছে আমি ততটুকু জ্ঞান ব্যবহার করে চেষ্টা করব আপনাদেরকে খুব সুন্দরভাবে সহজভাবে সফটওয়্যারগুলো শেখাতে। আচ্ছা, ঠিক আছে। আমাদের এখন প্রথম কাজ হচ্ছে সফটওয়্যারটা ওপেন করার পরে একদম শুরুই যেই কাজটা করব, এই যে একটা লার্ন অপশন আসে আমাদের, অডিশন লার্ন, আমরা জাস্ট এখানে ক্লিক করে কেটে দেবো। আপনি চাইলে এখানে থেকে কিন্তু লার্নিং করে নিতে পারেন, গেটিং স্টার্ট অ্যাডোবি অডিশন। এখান থেকে আপনি যদি লার্নিংয়ে ক্লিক করেন, সেই ক্ষেত্রে এখান থেকে আপনাকে এটার স্টার্টটা দেখাবে যে কিভাবে আসলে এটা করতে হয়। অর্থাৎ আপনাকে এখান থেকে এটার বিভিন্ন ধরনের টিউটোরিয়ালের মতো অটোমেটিক দিয়ে দিবে। যাই হোক, ওদের টিউটোরিয়াল তো আমরা দেখবো না, আমরা নিজেদের মতো করে শিখবো। আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো, এখানে প্রচুর আমাদের সামনে অপশন। ওকে, আমরা একটা একটা করে রিলেট করার চেষ্টা করব। অর্থাৎ আমরা অডাসিটিতে যেগুলো শিখেছি, আমি তো আপনাদেরকে বলেছিলাম না যে ভাইয়া প্রত্যেকটা ক্লাসে মনোযোগ সহকারে দেখেন, প্রত্যেকটা ক্লাস মনোযোগ সহকারে করেন। একটা সফটওয়্যারের সঙ্গে, একটা ডিভাইসের কাজের সঙ্গে, একটা জিনিসের সঙ্গে আরেকটা জিনিস অনেক বেশি ইন্টার কানেক্টেড, অর্থাৎ একটার সঙ্গে আরেকটা বেশি কানেক্ট হয়ে কাজ করে। তাই একটু মনোযোগ সহকারে দেখেন। এই কথাবার্তাগুলো, এই রিকোয়েস্টগুলো আমি আপনাদেরকে করেছিলাম। সেই জায়গাটিতে দাঁড়িয়ে আমি আপনাদেরকে এই সফটওয়্যারটা দেখানোর চেষ্টা করব, অর্থাৎ কানেক্ট করার চেষ্টা করব। সেক্ষেত্রে যারা মনোযোগ সহকারে ওই ক্লাসগুলো দেখেছেন তাদের ক্ষেত্রে একটা সুবিধা হবে। সুবিধাটা হচ্ছে এমন যে তাদের অনেক বেশি দৌড়ঝাঁপ করতে হবে না, অনেক সহজে তারা বিষয়টা বুঝতে পারবে। কারণ
একটা জিনিস যদি 2-3-4 বার দেখি আমরা, সেই ক্ষেত্রে সেটা আমাদের বুঝতে অনেক বেশি সহজ হয় বা মেমোরি আমাদের ভালো কাজ করে। কেউ একজন বলছিল যে ভাই আমরা যারা মোবাইল ইউজার আছি এগুলো তো ব্যবহার বা যেই এগুলো কিভাবে প্র্যাকটিস করে সেগুলো সম্পর্কে আমাদের ধারণা নেই, আমরা সেটা কিভাবে করব বা এটা আসলে কিভাবে মনে রাখার উপায় আছে। তাকে আমি একটা উদাহরণ দিচ্ছিলাম যে আমাদের আসলে মনে ওইভাবে মুখস্থ করার কথা যদি আমরা কখনো চেষ্টা করি বা মুখস্থ করতে চাই কোনো জিনিস, সেই ক্ষেত্রে সেইটা আমাদের পক্ষে করা পসিবল না। মুখস্থ করতে গিয়ে সফটওয়্যার মুখস্থ করে আর ম্যাথ মুখস্থ করে আসলে কোনো কিছুই করা যায় না। আমাদেরকে এটা আমাদের মস্তিষ্কে জিনিসটাকে মনে রাখতে হবে এবং এমনভাবে মনে রাখতে হবে যাতে আমরা যখন এই জিনিসটা দেখব আমাদের মস্তিষ্ক এটা খুব সহজে তাড়াতাড়ি রিকল করতে পারে। এখানে কোনো জিনিস আমার মুখস্থ নেই, বাট প্রত্যেকটা ফাংশন কিভাবে কাজ করে, কোনটা কোন অপশন ব্যবহার করা যায়, কোন অপশন ব্যবহার করে কোনটা কিভাবে কাজ করতে হয়, প্রত্যেকটা কিন্তু আমি দেখার সাথে সাথে মাথায় চলে আসি এবং আমি আপনাদেরকে সেভাবেই ফ্লুয়েন্টলি বলার চেষ্টা করি। এটা আমি কখনোই মুখস্থ করে পারিনি, আমিও এরকম রিকল করে নেওয়ার চেষ্টা করছি। আমি অনেক বেশি কথা বলছি কারণ আমি চেষ্টা করছি আপনাদের পুরো কনসেপ্টটাকে ক্লিয়ার করতে এবং কনসেপ্ট ক্লিয়ার করার সঙ্গে সঙ্গে পুরো জিনিসটাকে দেখাতে। আমরা অডাসিটিতে একটা ভলিউম লেভেল দেখেছিলাম যে আমরা যখন প্লেব্যাক করি বা রেকর্ড করি, একটা এখানে উপরে এরকম দুটো লাইন ছিল ভলিউমের 100 পর্যন্ত, আমরা সেটাকে কন্ট্রোল করতে পারতাম। এই যে দেখেন নিচে একটা বড় বার দেখতে পাচ্ছেন, এখানে একটা বড় বাট, এইটা কিন্তু সেই ভলিউম লেভেলটা এখানে মার্ক করে, অর্থাৎ ডেসিবেল এখান থেকে 0 ডেসিবেল থেকে শুরু হয়েছে এবং মাইনাস এখানে 57 ডেসিবেল পর্যন্ত আছে। এখানে হচ্ছে আমরা সেই জিনিসপত্রগুলো দেখতে পারবো, অর্থাৎ আমাদের রেকর্ডিং লেভেল এবং প্লেব্যাক লেভেল দুটো লেভেলই আমরা এই জায়গাটিতে দেখতে পারবো। আমাদের একটা আছে হচ্ছে এডিট, একটা আমরা এডিট ট্যাব পাচ্ছি, একটা ফাইলস ট্যাব পাচ্ছি, একটা হচ্ছে ফেভারিট ট্যাব পাচ্ছি, দুটো ট্যাব পাচ্ছি। এর পাশে যদি আপনি দেখেন মিডিয়া ব্রাউজার নামে একটা অপশন পাচ্ছি, ইফেক্ট র্যাক নামে একটা অপশন পাচ্ছি, মার্কার নামে একটা অপশন পাচ্ছি এবং প্রপার্টিজ নামে একটা অপশন পাচ্ছি। এবং এর নিচে যদি দেখেন হিস্টোরি এবং ভিডিও নামে একটা অপশন, এর পাশে লেভেলস আছে, এর পাশে হচ্ছে ভিউ মনিটর আছে, এর পাশে যদি দেখেন এসেনশিয়াল সাউন্ড আছে, এর পাশে এখানে দেখেন ডিফল্ট আছে, পাশে হচ্ছে গিয়ে অডিও এডিট, অডিও টু ভিডিও, রেডিও প্রোডাকশন এবং এখানে একটা ডাবল লাইন আছে, এখানে সার্চের একটা অপশন আছে এবং এই যে লাইনে ক্লিক করলে এখানে বেশ কিছু নাম আছে, যেমন এসেনশিয়াল ভিডিও মেকিং, অ্যাডভান্স মিক্সিং, সিম্পল এডিট, এরকম ক্লাসিক, এরকম অনেকগুলো অপশন এখানে আছে। এবং এর শেষে যদি দেখেন আপনি এখানে এডিট ওয়ার্ক স্পেস আছে, আপনি এডিট ওয়ার্ক স্পেসে যদি ক্লিক করেন এখানে একটা এরকম ডগল ওপেন হয়। আচ্ছা, আমাদেরকে এই সফটওয়্যারটার ক্ষেত্রে না, শুধুমাত্র অ্যাডোবির যত সফটওয়্যার আছে প্রত্যেকটা সফটওয়্যারের ওয়ার্ক স্পেস সম্পর্কে একটা ধারণা নিতে হবে যে ওয়ার্ক স্পেস জিনিসটা আসলে কি, ওয়ার্ক স্পেস জিনিসটা কিভাবে কাজ করে এবং আমরা ঠিক কোন কোন পদ্ধতিতে কোন কোন উপায়ে ওয়ার্ক স্পেস জানতে পারি, ওয়ার্ক স্পেস বুঝতে পারি এবং এইটাকে আমাদের রিয়েল লাইফে, অর্থাৎ রিয়েল লাইফ বলতে আমি এই জায়গায় বুঝাচ্ছি আমরা যখন ডে বাই ডে অ্যাডোবির সফটওয়্যারগুলোকে ব্যবহার করব তখন আমরা এই জিনিসপত্রগুলিকে ইমপ্লিমেন্ট করতে পারি, সেইটার ব্যাপারে আমাদেরকে আসলে ধারণাটা নিতে হবে এই মুহূর্তে দাঁড়িয়ে। ওকে, ওয়ার্ক স্পেস সম্পর্কে জানার পূর্বে আমরা একটু প্রিভিয়াস ক্লাসের ব্যাখ্যা দিয়ে নিই বা প্রিভিয়াস ক্লাসের একটা উদাহরণটা নিই। আমি প্রিভিয়াস ক্লাসে বলেছিলাম আপনাদেরকে যে অ্যাডোবি অডিশন যখন আমরা শিখব তখন আমরা বেশ অ্যাডভান্স জিনিসপত্র শিখব। অ্যাডভান্স জিনিসপত্র আসলে বলতে আমি যেটা বুঝিয়েছিলাম যে অ্যাডোবি অডিশন ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড একটি সফটওয়্যার, ইন্ডাস্ট্রির বিভিন্ন সেক্টরের বিভিন্ন ইউজার্স কেস আছে, বিভিন্ন ধরনের জায়গায় বিভিন্ন সিচুয়েশনে বিভিন্ন ধরনের কাজের ক্ষেত্রে ব্যবহার করা হয়। যেহেতু অ্যাডোবি অডিশনটা আসলে ঠিক এভাবেই কাজ করে, সেই জায়গাটিতে দাঁড়িয়ে আমাদেরকে যেই কাজটা করতে হয়, অর্থাৎ অ্যাডোবি অডিশনে বিভিন্ন ধরনের অপশন থাকে, বিভিন্ন ধরনের সিচুয়েশনে এডিট করতে হয়। সকল সিচুয়েশনের ক্ষেত্রে সকল জিনিস সেমভাবে কাজ করে না, শুধুমাত্র অ্যাডোবি অডিশনের ক্ষেত্রে না, যত ধরনের সফটওয়্যার আছে আপনি অ্যাডোবির যতগুলো সফটওয়্যার দেখবেন সবগুলো সফটওয়্যারের ক্ষেত্রেই কিন্তু সিমিলারভাবে কাজ করে। ওকে, আমি যদি আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে এই জায়গাটিতে বোঝাতে চাই, ধরুন আপনি কোথাও ফর্মাল মিটিংয়ে যাবেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে ফর্মাল পোশাক পরতে প্রয়োজন পড়ে, অর্থাৎ ফর্মাল যেমন শার্ট প্যান্ট কোট টাই যে টাইপের হয় আর কি। এরপরে ধরুন আপনি পুকুরে গোসল করতে যাবেন গ্রামের, সেখানে কিন্তু আপনি হয়তোবা লুঙ্গি বা ছোট প্যান্ট গেঞ্জি এরকম অথবা খালি গায়ে নেমে পড়বেন, হয়তোবা কোথাও ক্যাজুয়াল একটা আড্ডায় যাবেন সেখানে আপনি একটু ক্যাজুয়াল পোশাক পরবেন, কোনো বিয়ের অনুষ্ঠানে গেলে আপনি আবার অন্য ধরনের পোশাক পরেন।
কোথাও নামাজ পড়তে গেলে বা এই ধরনের সিচুয়েশনে পাঞ্জাবি বা অন্য জিনিসপত্র পরেন, অর্থাৎ বিভিন্ন সিচুয়েশনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের পোশাক আপনি বেছে নেন, কারণ প্রত্যেকটা সিচুয়েশনে সেম ধরনের পোশাক যায় না। এক্স্যাক্ট ওর ভিডিও এডিটিংয়ের যে অ্যাডোবির সফটওয়্যারগুলো আছে এগুলো তো বিভিন্ন সিচুয়েশনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ওয়ার্ক স্পেস বা ওয়ার্ক মডিউল ডিজাইন করা থাকে। ধরুন আমি যদি আপনাকে এখানে দেখাই যে এডিট অডিও টু ভিডিও, অর্থাৎ এখানে আপনি ভিডিও ফাইল রেখে অডিও এডিট করতে পারবেন। তারপরে রেডিও প্রোডাকশন, অর্থাৎ রেডিওর জন্য যদি আপনি সাউন্ড তৈরি করেন সেই ক্ষেত্রে এরকম একটা সেট আপ আপনার প্রয়োজন পড়বে। এই সেট আপে সাধারণত রেডিওর যে ট্র্যাক বা সাউন্ডগুলো সেগুলো এডিট করা হয়। এখানে আরও অনেকগুলো আছে। তো মূলত ওয়ার্ক স্পেসের কাজেই এখানে এডিট ওয়ার্ক স্পেস করা যায়, অর্থাৎ আমরা চাইলে ওয়ার্ক স্পেসটাকে আমাদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারি। কারণ আমরা যারা ডে বাই ডে কাজ করি বা প্রত্যেকদিন কাজ করব তাদের ভিন্ন ভিন্ন সিচুয়েশনের উপর ডিপেন্ড করে ওয়ার্ক স্পেস প্রয়োজন পড়বে, তো তখন আমরা এটা করতে পারবো। এখানে দেখেন সিম্পল এডিটিং নামে একটা অপশন আছে। সিম্পল এডিটিংয়ে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা এরকম একটা ওয়ার্ক স্পেস পাবো। ওকে, আমরা আসলে এই ধরনের কোনো ওয়ার্ক স্পেসই ওইভাবে ফিক্সড করবো না, আমরা আমাদের মতো করে কাস্টমাইজ একটা ওয়ার্ক স্পেস তৈরি করবো। তো কাস্টমাইজ ওয়ার্ক স্পেস তৈরি করার জন্য কি করতে হবে, আমাদের এখানে অনেকগুলো অপশন আছে, এদিকে প্রচুর অপশন। আমরা প্রথম দিকে এত অপশন বা এত জিনিসপত্রের দিকে ওইভাবে নজর দিব না, তাহলে আমাদের শিখতে অসুবিধা হবে। আমরা জাস্ট ওয়ার্ক স্পেসে যাব, এখান থেকে আমি জাস্ট রিসেট করে নিই। কখনো যদি আপনারা এইরকম ওয়ার্ক স্পেসটাকে উলট পালট বা উল্টো পাল্টা করে ফেলেন, সেই ক্ষেত্রে আমি যেমন এই উইন্ডোতে গিয়ে এখান থেকে দেখেন ওয়ার্ক স্পেসে গিয়ে রিসেট টু সেভ লেআউটে ক্লিক করেছি, এরকম করে নিলে আপনারা এইটা আবার চেঞ্জ হয়ে যাবে। এখন সর্বপ্রথম কাজ হচ্ছে গিয়ে আমার কিছু জিনিস বাদ দেওয়া, যেমন এখানে মিডিয়া ব্রাউজার, অর্থাৎ আমাদের ডিভাইসে যদি কোনো অডিও সেভ করা থাকে সেই অডিওটা এখান থেকে সার্চ করে, অর্থাৎ এরকম ফোল্ডার এক্সপ্যান্ড করে করে এখান থেকে সার্চ করে আমরা সেই অডিওটাকে এই জায়গাটিতে আনতে পারি এবং সেখান থেকে টাইম লাইনে নিয়ে আসতে পারি। এই জায়গাটা আমাদের এরকম দরকার নেই, কারণ আমরা অত হেভি কাজ করব না। আমরা যখন হেভিলি কয়েকশো অডিও নিয়ে কাজ করি তখন এইটা মিডিয়া ব্রাউজার অপশনটা আমাদের জন্য খুব ভালো লাইফ সেভার হয়ে কাজ করে। লাইক আমাদের তখন জিনিসপত্রগুলো অর্গানাইজ করতে অনেক সুবিধা হয়। যেহেতু আমরা এখন এই মুহূর্তে যারা আছি প্রত্যেকেই সিঙ্গেল অডিও ট্র্যাক নিয়ে নিজেদের অডিও তৈরি করা নিয়ে কাজ করব, সেই জায়গাটিতে দাঁড়িয়ে আমাদের খুব বেশি এখন এই ধরনের জিনিসপত্র করার প্রয়োজন নেই। তাহলে কি করতে হবে, এইটাকে আমরা ডিলিট করে দেবো। ডিলিট করা বলতে এইখান থেকে সরিয়ে দেবো। এটা সরানোর জন্য বেস্ট অপশন হচ্ছে এই যে থ্রি লাইন, এই থ্রি লাইনে যদি আপনি ক্লিক করেন দেখেন ক্লোজ প্যানেল আছে, এখানে আনলক প্যানেল আরও অনেকগুলো অপশন আছে, বাট আমরা জাস্ট ক্লোজ প্যানেলে ক্লিক করবো, এটা চলে গিয়েছে। এখানে ইফেক্ট র্যাক নামে একটা অপশন আছে, এই ইফেক্ট র্যাক অপশনটাও আমাদের এই মুহূর্তে দরকার নেই। আমরা যখন ডে বাই ডে কাজ করব সফটওয়্যার দিয়ে, তো আজকে একদিনে কাজ করব করে শেষ করে ফেলবো এরকমটা না, আমরা আসলে বেশ লম্বা সময় ধরে কাজ করব। কাজ করতে করতে আমরা জিনিসগুলোকে এক্সপ্লোর করব, যেমনটা আমি সাঁতার শেখার উদাহরণ দিয়েছিলাম আপনাদেরকে। আশা করছি ওইটা যেমন সাঁতার শেখার ক্ষেত্রে প্রযোজ্য, ঠিক সিমিলারলি যে কোনো ধরনের স্কিল শেখার ক্ষেত্রে সেম জিনিসটা প্রযোজ্য। আপনি যদি প্রথম দিন একটা জিনিসে জিরো হন, আপনি সেই জিনিসটা 10 দিন চেষ্টা করলে, এবং অবশ্যই সেই চেষ্টাটা মনোযোগ সহকারে হতে হবে। কখনোই আপনার মন হচ্ছে গাছের মাথায় আপনি উঠে আম পেড়ে খাবেন ফর অ্যান এক্সাম্পল, আর আপনি এখানে বসে ক্লাস করছেন, সেই ক্ষেত্রে আপনি কোনো কিছু শিখতে পারবেন না। এটা শেখাটা অনেক বেশি টাফ। আপনার মন যদি সফটওয়্যারই থাকে তাহলেই আপনি এই সফটওয়্যারটা শিখতে পারবেন। তাহলে আমরা এই ইফেক্ট একটাকে এখান থেকে ডিলিট করে দিব। এরকমভাবে এখানে মার্কার রয়েছে, অডিওতে মার্ক করা যায়, অর্থাৎ কোনটা কোনভাবে কাজ করছে, কোনটা কিভাবে আসছে, কোনটা কেমন থাকছে, এখানে এরকমভাবে মার্ক করা যায়, বিভিন্ন পয়েন্টে লিখে রাখা যায়, যাতে আমরা এডিট করতে করতে যদি ভুলে যাই সেই ধরনের সিচুয়েশনের ক্ষেত্রে ওইটি অনেক বেশি কাজ করে। আমরা সেই মার্কারটা এখানে এরকম অপশন আছে, আমরা এই মার্কারটাও রাখবো না, কেটে দেবো। এখানে প্রপার্টিজ আছে। প্রপার্টিজ আসলে মূলত কি, আমরা যে ইফেক্ট রিসেট বা যে ভয়েসটা নিয়ে কাজ করব সেই ভয়েসটা আমাদের এখানে যে ইফেক্টগুলো অ্যাপ্লাই করেছি বা কি সিচুয়েশনে আছে, কীরকম তার প্রপার্টিজ, ভলিউম কত, বেসিক যে ইনফরমেশনগুলো সেগুলো এখানে শো করবে। তাই আমরা এইটা এখানে রেখে দেবো। এখানে হিস্টোরি আছে, অর্থাৎ আমরা কি কি এডিট করেছি আমাদেরকে সেই জিনিসগুলো এই জায়গাটিতে দেখাবে। অর্থাৎ আমরা বিভিন্ন জিনিসপত্রতে এডিট করতে থাকবো, সেইটা কোনটা কিভাবে কতটুকু এডিট করলাম আমি একটু ছোট করে নিই, সেইটা এই জায়গাটিতে দেখানো থাকবে। আমরা তাই এইটা রেখে দেবো। এখানে ভিডিও আছে, আমাদের ভিডিও ফাইল দরকার নেই, তাই এটা ক্লোজ। এখন দেখেন এইখানে কিন্তু ফাইলস আছে এবং ফেভারিটস আছে, এইটা আমাদের দরকার নেই। এইটাকে আমরা কি করব, জাস্ট ডিফল্ট অবস্থায় এটাও ক্লোজ করে দেবো। এখানে হচ্ছে যে আমরা যে অডিও ফাইলটা আনবো এটা এইখানে থাকবে স্টোর হয়ে, এটা এখানে শো করবে। তাহলে দেখেন অনেকগুলো প্যানেল ছিল, এখন কিন্তু এখানে প্যানেল খুবই কম। আমি যদি মার্কারটা এখান থেকে সরিয়ে দিই, জাস্ট হাতে গোনা 3, 4, 5টা প্যানেল আছে। এই যে জায়গাটা
দেখতে পাচ্ছেন এই যে মধ্যের মিডল বক্স, এইখানে হচ্ছে অডিওর ওয়েভ ফর্মটা দেখা যায় এবং রেকর্ড করেছি কতটুকু কি সেইটা দেখা যায়। এই পাশে মিক্সার নামে একটা অপশন আছে, এটা আমরা ক্লোজ করে দিব কারণ আমাদের এই মুহূর্তে মিক্সার এটা প্রয়োজন পড়বে না। উপরে যদি দেখেন এইখানে প্রত্যেকটা অপশন কিন্তু ডিজলভ অবস্থাতে আছে, কোনোটাই শো করছে না। এই জায়গাটিতে ওয়েভ ফর্ম নামে একটা ফাংশন আছে এবং এখানে যদি আমি ক্লিক করি মাল্টি ট্র্যাক নামে একটা ফাংশন আসে, অর্থাৎ অনেকগুলো ট্র্যাক নিয়ে যদি আমরা কাজ করি সেই ক্ষেত্রে এইখানে আমরা তখন মাল্টি ট্র্যাক অন করতে পারবো, অর্থাৎ প্রথমে ভয়েস তারপরে মিউজিক। যদি শুধুমাত্র অডিও তৈরি করি, লাইক আপনি যদি রেডিওর জন্য অডিও তৈরি করেন ফর অ্যান এক্সাম্পল, বা অডিও বুকের জন্য করেন, সেক্ষেত্রে আপনাকে প্রথমে অডিওটা ঠিক করতে হবে, আপনার নিজের ভোকাল বা যিনি পাঠ করছেন তার ভোকাল, তারপরে ভয়েস, তারপরে সাউন্ড ইফেক্ট। সেই ক্ষেত্রে প্রত্যেকটা লেয়ারে লেয়ারে রাখা প্রয়োজন হয়। মাল্টি ট্র্যাক সেই লেয়ারগুলোকে আপনাকে করে দেয় এবং সেই লেয়ারটা করতে হচ্ছে আপনার অনেক বেশি সহজ হয় বা আপনি অনেক বেশি সহজে করতে পারেন। তাহলে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে ওয়েব ফর্মে আমরা যাব। ওয়েব ফর্মে গিয়ে ক্লিক করলে দেখেন একটা নিউ অডিও ফাইল, একটা পপ আপ ডগল ওপেন হয়। আপনি এখানে ক্লিক করে একটা প্রজেক্ট ফাইল তৈরি করে নিতে পারবেন। অ্যাডোবির প্রত্যেকটা সফটওয়্যারে কাজ করার ক্ষেত্রে একটা প্রজেক্ট ফাইল তৈরি হবে, ডিফল্ট প্রজেক্ট ফাইল, যে প্রজেক্ট ফাইলটা পরবর্তী সেভ করা যায় পরবর্তী কাজের জন্য। অর্থাৎ আপনি অল্প একটু কাজ করে সেটা রেখে দিলেন, পরে এসে প্রজেক্ট ফাইলটা অন করে ঠিক যেখান থেকে রেখেছিলেন সেইখান থেকে হচ্ছে আপনি এটা নিয়ে আবার কাজ শুরু করতে পারবেন। আমরা ধরেন ওয়েব ফর্ম নিয়ে কাজ করব, আমরা চাইলে এখানে ক্লিক করে প্রজেক্ট ফাইল তৈরি করতে পারি। আবার ডিরেক্ট এই যে দেখেন প্রত্যেকটা ফাংশন কিন্তু ডিজলভ অবস্থা আছে, শুধুমাত্র রেকর্ড যে ফাংশনটা সেই ফাংশনটা এই জায়গাটিতে ভিজিবল আছে, লাল একটা ফাংশন, এটাতে ক্লিক করলে আমাদের রেকর্ডটা স্টার্ট হয়ে যাবে এবং তখন আমাদের অটোমেটিক প্রজেক্ট ফাইল তৈরি হবে। এখন দেখেন আমাদের রেকর্ড করার পূর্বে এই জায়গায় একটা বেসিক জিনিসপত্র করতে হবে। বেসিক জিনিসপত্র আসলে কি? বেসিক জিনিসপত্র হচ্ছে অডিওর যে ইনপুট, সেই ইনপুটটাকে আমাদের সিলেক্ট করে দিতে হবে। অর্থাৎ আমাদের কোন চ্যানেলের মাধ্যমে কোন কোন ডিভাইসের মাধ্যমে অডিও আমাদের ডিভাইসে ক্যাপচার হবে, কোন ডিভাইসের মাধ্যমে আমাদের অডিও ক্যাপচার হবে না, সেটাকে সিলেক্ট করে দিতে হবে। সিমিলারলি যেমনটা আমরা অডাসিটিতে ক্যাপচারের পূর্বে সিলেক্ট করে দিয়েছিলাম, অডিশনেও সেম সিলেকশনটা আমাদেরকে করতে হবে। দেখেন জিনিসপত্র কিন্তু সিমিলার, হয়তো বা ফাংশন একটু উপরে নিচে ডানে বামে এদিক ওইদিক থাকতে পারে, বাট যদি আপনি বেসিক থিওরি বা বেসিক ফান্ডামেন্টাল জিনিসটার দিকে লক্ষ্য করেন তাহলে দেখবেন প্রপারলি একদম সেম আপনি এই জায়গাটিতে দেখতে পাচ্ছেন। এখন আমি এইখান থেকে যদি এডিট অপশনে যাই, এডিট অপশনে অনেকগুলো ফাংশন আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এই ফাংশনগুলোর দিকে আমরা পরবর্তীতে ধীরে ধীরে যাব, বাট সবার শেষে যদি দেখেন প্রেফারেন্স নামে একটা অপশন আছে, সেখানে জাস্ট আপনি মাউস পয়েন্টারটা রাখলে এটা বোথ কম্পিউটার উইন্ডোজ এবং ম্যাক ডিভাইস দুটোর ক্ষেত্রেই সিমিলার। এখানে তেমন একটা পরিবর্তন আপনি দেখতে পারবেন না, হয়তোবা ইউআইগত একটু গ্লাসি ইফেক্ট থাকতে পারে, কারণ ম্যাক আসলে গ্লাসি ইফেক্টের দিকে শিফট করছে রিসেন্ট আপডেটে। সেই ধরনের কিছু পরিবর্তন সামগ্রিক অর্থে দেখা গেল। প্রত্যেকটা ফাংশন, প্রত্যেকটা অপশান, প্রত্যেকটা ইফেক্ট প্রিসেট সিমিলারলি কাজ করে। কিছু ডিফারেন্স আপ ডাউন মনে হতে পারে, এইটার কারণ হচ্ছে ম্যাকের অডিও প্লেব্যাক ড্রাইভারের যে ফরম্যাট সেটা ভিন্ন, আবার উইন্ডোজেরটা ভিন্ন। এই ধরনের টেকনিক্যাল জিনিসপত্রের দিকে যাচ্ছি না, কারণ এইটার যে তারতম্য বা এইটার যে পার্থক্য সেটা খুবই সার্টেল, সেটা আপনি আসলে বুঝতে পারবেন না, অর্থাৎ সেটা স্বাভাবিকভাবে বোঝা যায় না এবং অডিয়েন্স ওইটা ধরতে পারে না। হয়তোবা খুব বেশি প্রফেশনাল বা বড় কারো কাজ না করলে আপনার এই ধরনের জিনিসপত্র করার দরকার নেই। বড় কাজ মিনে আমি বুঝিয়েছি, ধরেন আপনি একটা ইন্টারন্যাশনাল টিভি চ্যানেলের জন্য একটা সাউন্ড ট্র্যাক তৈরি করছেন, সেই জায়গায় হয়তোবা এইটা আপনার ভ্যারি করতে পারে বা তাদের এইটা ডিমান্ড থাকতে পারে, কারণ যেহেতু তারা আসলে টপ লেভেলে বিলং করছে। বাট স্বাভাবিক বা সামগ্রিক অর্থে এই ধরনের জিনিসপত্র করার প্রয়োজন নেই। যাই হোক, তাহলে আমরা প্রপার্টিসে যাব। এখন এইখানে দেখেন অডিও হার্ডওয়্যার নামে একটা অপশন আছে, আমি হয়তো বা প্রোনাউন্সিয়েশনে ভুল করেছি। যাই হোক, এইখানে যদি আমরা ক্লিক করি, যেই অপশনগুলো এই ইফেক্টসে যাওয়ার পরে মাউস পয়েন্টারটা রাখার পরে দেখাচ্ছিল, এখানে সেমগুলো সবগুলো আবার দেয়া আছে। অডিও হার্ডওয়্যার যদি সিলেক্ট থাকে, প্রথমেই আছে ড্রাইভার। দেখেন আমার প্রিভিয়াস অডাসিটির লেসনে যেমন ড্রাইভার এমএমই ছিল, যেহেতু উইন্ডোজ ডিভাইস ব্যবহার করছি এটার অডিও ড্রাইভার এমএমই দেওয়া আছে, এখানেও এমএমই শো করছে। এরপরে ডিফল্ট ইনপুট, অর্থাৎ ডিভাইসে যে সাউন্ডটা ইনপুট হবে, রেকর্ড হবে, সেই সাউন্ডটা আসলে কোত্থেকে ক্যাপচার করবে সেইটা ওকে বলে দিতে হবে, যেমনটা আমি প্রিভিয়াস ক্লাসে বলেছিলাম। তাহলে জাস্ট আমি এখানে যাব, এখানে দেখেন আমার ফিফিনের মাইক্রোফোন K678 মাইক্রোফোনটা সিলেক্ট করলাম, একটা ওকে চাচ্ছে, ডোন্ট অ্যাগেইন দিয়ে ওকে দিই। আমার এইটা কিন্তু সিলেক্ট হয়ে গিয়েছে। আউটপুট ডিভাইস যথারীতি হচ্ছে আমার হেডফোন, এই যে আউটপুট ডিভাইস, আমি জাস্ট এটাকে সিলেক্ট করে দিলাম। ওভারঅল মোটা দাগে এখানে স্যাম্পল রেট দেখেন
যদি আপনি অডাসিটির দিকে লক্ষ্য করেন তখন ওই জায়গাটিতে 47 বা 46 বা 45,000 সামথিং ছিল, এখানে 48,000 আছে, অর্থাৎ প্রপারলি স্ট্যান্ডার্ড। এইখানে একটা সেটিং অপশন আছে, এই সেটিংয়ে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার ডিভাইসের এই জায়গাটিতে আসলে আপনি দেখতে পারবেন যে কোন কোন ডিভাইস বা কোন কোন ইনপুট ডিভাইস আপনার এখন এক্স্যাক্ট কানেক্টেড আছে। সো এইখানে আমার আসলে ওইভাবে এই জিনিসপত্রগুলো শো করছে। যাই হোক, এটা আমার দরকার নেই, আমি জাস্ট যদি ওকে দেই, ওকে দেওয়ার পর কিন্তু আমার এটা এখন রেকর্ড করার জন্য রেডি। রেকর্ড করার জন্য কি করতে হবে, আমরা অডাসিটিতে দেখেছিলাম একটা লাল বাটনে ক্লিক করে রেকর্ডটা শুরু করি। এখানেও সেম, আমরা জাস্ট লাল বাটনে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখেন এই ওয়েব ফর্মে ক্লিক করার পরে যেমন প্রজেক্ট ফাইল তৈরি করতে বলেছিল, লাল বাটনে ক্লিক করার পর আমাদের একটা প্রজেক্ট ফাইল তৈরি করতে বলছে, এবং এখানে একটা চ্যানেল আছে যে আমরা স্টুডিও না মনো চ্যানেলে রেকর্ড করতে চাই। রিসেন্টলি আবার 5.1 নামে একটা চ্যানেল অ্যাড হয়েছে, এটা আপডেট ড্রাইভার, ওই দিকে যাওয়ার প্রয়োজন নেই, আমরা ধীরে ধীরে যাব। এরপরে এখানে স্যাম্পল রেট আছে, স্যাম্পল রেট হচ্ছে 48,000, এখানে আরও উপরে বৃদ্ধি করার সুযোগ আছে। এই জায়গায় একটা গুরুত্বপূর্ণ কিক আছে, গুরুত্বপূর্ণ কিকটা হচ্ছে স্যাম্পল রেট সাধারণত 48,000 হচ্ছে স্ট্যান্ডার্ড, অর্থাৎ আপনি বর্তমানে যত ধরনের অডিও শোনেন, অর্থাৎ আমার ক্লাসটা শুনছেন, স্বাভাবিকভাবে কোনো ইউটিউব ভিডিও দেখলেন, কোনো পডকাস্ট দেখলেন, বা যে কোনো ধরনের এই ধরনের সামগ্রিক যে জিনিসপত্র আপনি দেখেন, এটার প্রত্যেকটারই যেই স্যাম্পল রেটটা, সেই স্যাম্পল রেটটা আসলে 48,000-এর মধ্যেই থাকে, এবং এর মাধ্যমে এই জিনিসটাকে পুরোপুরিভাবে রেকর্ড করে সবাই। কারণ এর বেশি যদি আপনি স্যাম্পল রেট নিতে চান, স্যাম্পল রেট জিনিসটা আসলে কি, আপনি যেই ভোকালটা ডেলিভার করছেন মাইক্রোফোনের সামনে, ও সেই ভোকালটা কত হাজার রেটে ক্যাপচার করে ডিভাইসে এডিটিং সফটওয়্যারে বা রেকর্ডিং সফটওয়্যারে সেন্ড করবে, সেইটা এই জায়গায় ডিসাইড করেন। যদি আপনি 48,000 আপনার ভোকালটা প্রপারলি ক্যাপচার করার সক্ষমতা তৈরি হয়, আপনি যখন সেইটা থেকে বৃদ্ধি করবেন, তখন আপনার আশেপাশের নয়েজ এনভায়রনমেন্টের জিনিসপত্র আরও অনেক বেশি কাভার হওয়ার সম্ভাবনা থাকে। আপনি এইটাকে সাধারণত 48 থেকে ধরেন, আপনি এটাকে 44 থেকে 48-এর মধ্যে রাখার চেষ্টা করবেন। এর নিচে যদি আবার নিয়ে আসেন, সেই ক্ষেত্রে আপনার আবার আর একটা সমস্যা তৈরি হবে। সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে আপনার ভয়েসটা যেই রেকর্ডটা হবে, অর্থাৎ ভোকাল একটা রেকর্ডের যেই ধরন থাকে সেইটা আপনার কমে যাবে, অর্থাৎ ভোকালের প্রপার যেই ভোকালটা সেই ন্যাচারালি সেইটা পুরোপুরি রেকর্ড হবে না। এখানে একটা ফাইল নেম দিতে বলছে, আমি জাস্ট ধরেন এখানে অডিও ক্লাস লিখে দিই, ঠিক আছে, ধরেন অডিও ক্লাস, এখানে জাস্ট ওকে ক্লিক করলাম। দেখেন এইখানে কিন্তু আমার অটোমেটিক রেকর্ডটা শুরু হয়ে গিয়েছে, এতটুকু জায়গা আমার অটোমেটিক রেকর্ড হয়েছে। এখানে একটা ফাইল চলে আসছে, দেখেন ফাইলের জায়গায় অডিও ক্লাস নাম লেখা, এটা স্যাম্পল রেট, চ্যানেল দুটো, স্টুডিও, ডিউরেশন কত সেটাও লেখা আসছে। এইখানে প্রপার্টিজেও সেম জিনিসটা কিন্তু এই জায়গায় শো করছে। এখানে একটা টাইম ডিসপ্লে আছে, এখানে আরও জিনিসপত্র শো করে, জাস্ট ওইদিকে আমার যাওয়ার দরকার নেই, আসলে ঘুরে ফিরে জিনিস প্রপারলি জিনিসটা আসলে সেম। দ্য থিং ইজ যে আমাদের এইটা কিন্তু রেকর্ড হওয়া শুরু হয়ে গেছে। এখন আমাদের রেকর্ড করতে হলে কি করতে হবে আমরা জানি, আমরা জাস্ট এই যে রেকর্ডিং বাটনটাতে ক্লিক করলাম, ক্লিক করে রেকর্ড হয়, তারপরে এখানে এই যে প্লে পজে ক্লিক করলে থামা যায়, আবার রেকর্ড শুরু করা যায়। এটা আমরা প্রিভিয়াস সফটওয়্যারের ক্লাসে শিখেছি, এই সফটওয়্যারেও সেম, এটা বাইরে থেকে অন্য কিছু আসে নাই, সেম থাকছে, সেমভাবেই হচ্ছে। তাহলে আমরা রেকর্ডিংয়ের যে থিওরি জানি সেইভাবে প্রথমে চুপ থাকবো, তারপর রেকর্ড করব। জাস্ট আমি যদি প্লে করি, আজ আমরা সকলে সমবেত হয়েছি অডিও এডিটিং কিভাবে করা যায় অ্যাডোবি অডিশনের সাহায্যে। আচ্ছা দেখেন যে আমার কিন্তু এইটুকু ভয়েস রেকর্ড হয়েছে, এখানে আমার ওয়েব ফর্মটা দেখা যাচ্ছে। ওকে, আমি সামনে পিছনে থেমে নিয়েছি। এখন আমার যেহেতু রেকর্ডটা শেষ, আমি যদি থেমে আবার কিছুক্ষণ পর রেকর্ড করতে চাই, তাহলে কিছুক্ষণ পর আবার রেকর্ড করব, হাবিজাবি করব, যেভাবে সেম থিওরি কিন্তু সেম, প্রিভিয়াস ক্লাসে যেই থিওরি দিয়েছিলাম এই জায়গাটিতে সেম থিওরি। এখন আমরা এইখানে যখন শেষ হয়ে যায়, এই পাশে দেখেন এইটা হচ্ছে রেকর্ড প্লে পজের বাটন, অর্থাৎ রেকর্ডটা এইটা চালু করার পরে প্লে পজ এইটার সাহায্যে করবেন। এরকম যখন শেষ হয়ে যাবে, তখন এই যে স্টপ একটা বাটন আছে, এই স্টপ বাটনে আপনি ক্লিক করবেন, দেখবেন আপনার পুরোটা রেকর্ড শেষ হয়ে গিয়েছে। আপনি যদি আবার রেকর্ড করতে চান কোনো জায়গা থেকে, তাহলে সেখানে এই কার্সরটাকে এভাবে ক্লিক করে নেবেন। ধরেন আমি এই সামনের এই অংশ ডিলিট করে দিই, এখান থেকে রেকর্ড করতে চাই শুরু থেকে, এই পাশ তো রেকর্ড করেছি, তাহলে এটার উপরে আবার ক্লিক করি। আজ আমরা শিখছি অডিও এডিটিং কিভাবে করে। ওকে, দেখেন আমি কিন্তু এই জায়গাটাতে নতুন করে রেকর্ড করতে পারলাম। বাই দ্য ওয়ে, এই জায়গাটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, আপনি যদি এই ফাঁকা জায়গাগুলোর আগে এইটা রেকর্ডটা না থামান, তাহলে সামনে যেগুলো রেকর্ড করেছেন সেইটা কিন্তু ওভারল্যাপ করবে, অর্থাৎ সেইটা মুছে নতুন করে রেকর্ড হবে। তাই এই ধরনের ট্রিকি
জিনিসপত্র করার পূর্বে এই ধরনের ছোট্টখাটো ট্রিক্স মাথায় রেখেন, তাহলে সহজ হবে। তাহলে আমার এই রেকর্ডটা করা শেষ, আপনি এভাবে শেষ করবেন। এখানে আমি পজ করেছি, এখন আমি জাস্ট স্টপ দিয়ে দিব, আমার কাজটা শেষ। এখন আমার এর পরের কাজ কি দেখেন, এখানে সকল বাটন কিন্তু ভিজিবল হয়ে গিয়েছে, উপরের কিছু বাটন ভিজিবল হয়েছে, বিশেষ করে সিলেকশন টুলটা ভিজিবল হয়েছে, এখানে দুটো স্পেকট্রামের অপশন ভিজিবল হয়েছে, নিচে দেখেন প্লে পজ, এই জায়গায় যদি আপনি দেখেন এগুলো সব প্লে পজ বাটন, একটা ক্লিক করে ফাস্ট ফরওয়ার্ড সামনে নিতে পারবেন, মুভ টু এন্ড, মুভ টু হচ্ছে স্টার্ট, অর্থাৎ প্লে পজের বাটন যেরকমভাবে থাকে আমাদের প্রত্যেকের মোবাইলে হয়তো বা মিডিয়া প্লেয়ার আছে, এমএক্স প্লেয়ার আছে, অর্থাৎ ভিএলসি প্লেয়ার আছে, আমরা যে প্লেয়ারগুলো ব্যবহার করি ভিডিও প্লে করার জন্য, সেটার প্লে পজ সামনে পিছনে নেওয়ার যে বাটনগুলো যেভাবে কাজ করে ঠিক সিমিলারভাবে কাজ করে। এরপরে এই যে লুপ একটা বাটন, লুপের কাজ কি আমরা প্রিভিয়াস সফটওয়্যারে দেখেছি, জাস্ট কোনো অংশ সিলেক্ট করে যদি বারবার আমরা প্লেব্যাক শুনতে চাই, তাহলে সেটুকু সিলেক্ট করার পর লুপ বাটনটা ক্লিক করে জাস্ট প্লে করে দিলেই সেই অংশর জিনিসটা বারবার প্লে হবে। এইটা হচ্ছে এই লুপের কাজ। দেখেন জাস্ট আমি ধরেন এই অংশটুকু সিলেক্ট করলাম, এই জায়গাটা অল্প একটু জায়গা সিলেক্ট করি, জাস্ট এতটুকু সিলেক্ট করলাম, আমি লুপটা চালু করে দিলাম। চালু করার পরে এখন এই যে লুপটা কিন্তু স্টার্ট, দেখেন নীল হয়ে আছে। এখন জাস্ট আমি এখান থেকে প্লে করব। আমি এটাকে পজ করে দিলাম। এই হচ্ছে লুপের কাজ। এই লুপটা আমরা কিন্তু প্রিভিয়াস সফটওয়্যারের ক্ষেত্রেও যেমনটা দেখেছি, এই সফটওয়্যারের ক্ষেত্রেও সেম এইরকম একদম বারবার লুপ হতেই থাকবে। আমি যদি এটাকে আবারও প্লে করি, এরকম ভাবে প্লে পজ যেই জিনিসটা সেইটা প্রপারলি কাজ করে। এখন দেখেন আমি জাস্ট লুপটাকে ধরেন অফ করে দেই, লুপটা অফ হয়ে গিয়েছে, সিলেকশন সরিয়ে নিয়েছি, এখানে প্লে পজ হয়ে আছে, আমি জাস্ট এটাকে স্টপ করে দিই, তাহলে প্লে পজটা ধরে নেই সফটওয়্যার। এখন এইটা কাজ করার জন্য আমাদেরকে এটা জুম ইন জুম আউট করতে হবে, কারণ আমাদের ভয়েস ভালোভাবে দেখতে হবে। এইখানে অডিশন খুব ইজি একটা প্রসেসে আপনাকে হেল্প করে, সেটা হচ্ছে আপনার মাউসের প্রত্যেকটা একটা স্ক্রল হুইল আছে না, এইখানে যদি আপনি মাউস পয়েন্টারটা রেখে স্ক্রল হুইলটা উপরের দিকে স্ক্রল করেন, তাহলেই আপনার এই ওয়েভ ফর্মটা জুম হবে, এবং এই পয়েন্টারটা যেই জায়গায় থাকবে, এই যে পয়েন্টারটা মাউসের, সেই এক্স্যাক্ট সেই পয়েন্টটা জুম হবে। ধরেন এখন আমার এইখানে ছিল, আমি এটাকে এখানে নিয়ে আসলাম, এখন যদি জুম করি তাহলে এই জায়গা থেকে জুম করছে, এবং দেখেন প্রত্যেকটা একদম এক্সট্রিম জুম করা যায়, প্রত্যেকটা বিন্দুতে, এটা ভোকালের একটা বিন্দু, প্রত্যেকটা বিন্দু পর্যন্ত জুম করা যায়, অর্থাৎ আপনি এটাকে যেখানে নিয়ে এরকম আপ ডাউন করবেন সেইখানে এই জিনিসটা জুম হবে। আপনি চাইলে কিন্তু এটাকে এই যে জুম দিয়েও জুম করতে পারেন, এবং এই জুম আউট দিয়ে জুম আউট করতে পারেন। এখন দেখেন এইখানে আরেকটা কিক আছে, এইখানে দুই ধরনের জুম আছে। একটা হচ্ছে এই যে ওয়েভ ফর্মটা উপরে নিচে বরাবর জুম করা, সেই জন্য এইখান থেকে ক্লিক করে এরকম উপর নিয়ে জুম করা যায়, এই পাশেরটা আবার জুম আউট করা যায়, আর এইটাই ক্লিক করে এরকমের আমি যেমন মাউসের স্ক্রল হুইল জুম ইন জুম আউট এরকম করা যায়। ওকে, এখন দেখেন এইটার শর্টকাট হচ্ছে উপর নিচ জুম করার জন্য শর্টকাটও আছে, জাস্ট এরকম এই যে লাইনগুলো দেখেন, এই লাইনগুলো ডেসিবেলের লাইনে মাউস পয়েন্টারটা এনে কিবোর্ডের অল্ট ক্লিক করে ধরে যদি আপনি এরকম দেন, সেই ক্ষেত্রেও কিন্তু এটা জুম হবে। ওকে, কিবোর্ডের অল ক্লিক করে আপনাকে এরকম দিতে হবে, সেই ক্ষেত্রে আপনার এটা জুম হবে। আমি জাস্ট এটাকে ম্যানুয়ালি ইউজ করছি, তাহলে আমরা এটাকে প্রথমে একটু কেটে ছিটে নিই, অর্থাৎ ভয়েসটা কীভাবে কাটবো, তাই তো এখন আমি একটু শুনি প্রথমে ভয়েসটা। আজ আমরা সকলে সমবেত হয়েছি অডিও এডিটিং কিভাবে করা যায় অ্যাডোবি অডিশনের সাহায্যে। ওকে, আমি এই প্রথম দিয়ে প্লে করি। আজ আমরা শিখছি অডিও এডিটিং কিভাবে করে। আচ্ছা দেখেন, আমি জাস্ট এখান থেকে কাটবো, কোনো অংশ যদি কেটে দেওয়া হয় সহজ অপশন হচ্ছে সেটা সিলেক্ট করেন, করে জাস্ট কিবোর্ডে ডিলেটে ক্লিক করেন, সেটা ডিলেট হয়ে যাবে। তাহলে আমি এখান থেকে প্লে করি, জাস্ট একটু যদি জুম করি, এখান থেকে প্লেটা শুরু করি। আজ আমরা শিখছি অডিও এডিটিং কি। আজ আমরা সকলে সমবেত হয়েছি অডিও। আচ্ছা দেখেন, আজ আমরা শিখছি কথাটা আমি এখান থেকে রাখবো, তাহলে এই পর্যন্ত শেষ অডিও এডিটিং। এইখানে একটা সিলেক্ট করে আমি জাস্ট এটাকে সিলেক্ট করে ফেলবো। দেখেন সিলেক্ট করার পরে আপনি এটা কিন্তু ছেড়ে দিতে পারেন, জাস্ট সিলেক্ট তো ক্লিক করে টেনে সিলেক্ট করতে হয়, তারপর চাইলে সিলেক্ট করে দিয়ে পরবর্তীতে আবার এই যে মাউস পয়েন্টারটা এখানে আনলে যখন এটার ধরন চেঞ্জ হবে তখন এটাকে টেনে বেশি সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করা শেষ, আমি জাস্ট এটাকে একটু ডিলেট করে দিলাম, এইটুকু দরকার নেই, ডিলেট, ডান। এরপরে এখান থেকে দরকার হচ্ছে হয়তোবা এই জায়গা অডিও এডিটিং কিভাবে এই যে অডিও এডিটিং, আমি এই প্রথম অংশটাকেও ডিলিট করে দিই, আমার দরকার নেই, জাস্ট সিলেক্ট এবং কিবোর্ডের ডিলিট। এখন যদি আমি প্লে করি, আমরা অডিও এডিটিং। আচ্ছা, শিখছি কথাটা এখান থেকে কেটে গিয়েছে, শিখছি অডিও এডিটিং, তাহলে শুরু হয়েছে এখান থেকে মেবি অডিও এডিট, হ্যাঁ এইখান থেকে এই যে ভোকালটা এটা শিখছি পর্যন্ত। অডিশনের একটা সুযোগ কি, এটা আপনি এক্সট্রিম লেভেলের জুম করে একদম এক্স্যাক্ট পয়েন্টে কাটতে পারবেন, অর্থাৎ আমি এখান থেকে এটাকে কাটতে পারবো এরকম করে। আমি যদি এখন এটাকে ড্র্যাগ করি এই সামনের দিকে, জাস্ট আমি যেভাবে করছি এভাবে করে ড্র্যাগ করে নিয়ে আসি,
এই পর্যন্ত, জাস্ট ডিলেট। এখন দেখেন এখন কিন্তু আমার মেবি হয়ে গিয়েছে। আজ আমরা শিখছি অডিও এডিটিং কিভাবে করা যায়। এখনও পারফেক্টলি হয়নি, আমি জাস্ট এটাকে আবারও করব। আচ্ছা, আমি কিন্তু যেটা ডিলিট করছি সেটা আবার ফিরিয়ে আনছি Ctrl Z দিয়ে, যেমনটা আমি অন্য সফটওয়্যারের ক্ষেত্রে প্রিভিয়াস যেই সফটওয়্যার সেই সফটওয়্যারের ক্ষেত্রেও সিমিলার প্রসেস শিখিয়েছিলাম, যে কোনো কিছু ডিলিট হয়ে গিয়ে সেটা যদি আবার আপনি ফিরিয়ে আনতে চান সেক্ষেত্রে আপনাকে Ctrl Z ব্যবহার করতে হবে। আশা করছি এটা আপনাদের মনে আছে। আমি জাস্ট শিখছি পর্যন্ত কথাটা প্রপারলি রাখার চেষ্টা করি। আজ আমরা শিখছি অডিও এডিট অডিও এডিট অডিও এডিট অডিও এডিট অডিও এডিট অডিও অডিও। আচ্ছা, এই যে অডিও এডিটিং এই পর্যন্তই। আমি আবারও এটাকে সিলেক্ট করি এবং এইটার একদম স্টার্ট পয়েন্টে কাটার চেষ্টা করি যতটুকু আর কি হয়। আজ আমরা শিখছি অডিও এডিটিং কিভাবে করা যায় অ্যাডোবি অডিশনের সাহায্যে। আচ্ছা, ধরেন এইরকমই একটা কাট দিয়ে নিলাম, এই হচ্ছে আমাদের প্রপার ভয়েসটা। আমরা এরকম একটা কেটে নিব। ডিলেট করার জন্য তো সিলেক্ট করে কিবোর্ডের ডিলেট, কোনো কিছু ফিরিয়ে আনার জন্য Ctrl Z। আপনি যদি এখান থেকে এই যে এডিট অপশনে যান, এখানেও দেখবেন রিডু আন্ডুর বাটন আছে, অর্থাৎ সিমিলারলি যেই বাটনগুলো আমরা অডাসিটিতে পেয়েছি সিমিলারভাবে এই সফটওয়্যারটাতেও সেরকম রিডু আন্ডুর বাটন আছে, আপনি সেভাবে রিডু আন্ডু করে নিতে পারবেন। এখন দেখেন এই যে পুরো ভয়েসটা মোটামুটি আমাদের কাটসাট করা শেষ। যেহেতু কাটসাট কপি পেস্ট করার প্রত্যেকটা ফাংশন অডাসিটির মতো সেম, ধরেন আপনি কোনো জায়গায় ভয়েস কোনো জায়গায় কপি পেস্ট করতে যাচ্ছেন, জাস্ট এভাবে করে সিলেক্ট করেন, রাইট ক্লিক করেন, এখানে দেখেন অপশন চলে আসবে কপি করলাম, এই এন্ড অপশনে এসে জাস্ট সিলেক্ট করে এখান থেকে পেস্ট দেন, দেখেন এটা কিন্তু এই এন্ড অপশনে চলে আসছে। অর্থাৎ অডাসিটিতে এই ধরনের জিনিসপত্র যেইভাবে আমরা দেখেছিলাম এইখানেও এইভাবে সেমভাবে কাজ করে। এই জায়গায় আসলে আলাদা তেমন কোনো রকেট সায়েন্স বা খুব বেশি পরিবর্তন এরকম কিছু নেই, খুবই ইজি প্রসেস এইখানে আপনাদেরকে দেখানো হয়েছে। আশা করছি যে পুরো ব্যাপারটা আপনাদের করতে খুব একটা ইস্যু ফেস করতে হবে না। এখন আমাদের প্রধান অপশন আসে, আমরা নয়েজ রিমুভ করবো অ্যাডোবি অডিশনের সাহায্যে, তাই তো? নয়েজ রিমুভ করার জন্য কি করব, আমরা প্রথমে একটু স্যাম্পল নিব, ধরেন এই জায়গা সিলেক্ট করলাম জাস্ট দেখানোর জন্য। এই যে ইফেক্টে ক্লিক করব, ইফেক্টে ক্লিক করার পরে দেখেন আপনি এই যে ইফেক্টগুলো আছে না, এই ইফেক্টগুলোর সাথে অনেকাংশেই অডাসিটির যে ইফেক্টগুলো আছে সেই ইফেক্টগুলোর মিল পাবেন। অর্থাৎ আপনি যদি এখানে দেখেন অ্যামপ্লিটিউড অ্যান্ড কম্প্রেশন, ডিলে অ্যান্ড ইকো, তারপরে ফিল্টার অ্যান্ড ইকুয়ালাইজার, নয়েজ রিডাকশন অ্যান্ড হচ্ছে রিভাইভ, স্পেশাল, অর্থাৎ টাইম অ্যান্ড পিচ, কিছু উপরে নিচে সামনে পিছনে নামের একটু ভিন্নতা, সব কিছু মিলিয়ে আছে, বাট এক্স্যাক্ট যদি দেখেন অধিকাংশ জিনিসপত্রের ক্ষেত্রে সিমিলার। আমরা কি করব, নয়েজ রিডাকশনে যাব, এখানে দেখেন ক্যাপচার নয়েজ প্রিন্ট নামে একটা অপশন আছে। আমি জাস্ট ক্যাপচার নয়েজ প্রিন্টে ক্লিক করলাম, জাস্ট ওকে ডোন্ট শাক এনে দিলাম, আমার কিন্তু এখান থেকে ক্যাপচার করেছে। এখন যদি আমি পুরোটাকে সিলেক্ট করি, ডাবল ক্লিক করলে পুরোটা সিলেক্ট হয়, আবার এখানে একটা মাউস পয়েন্টার রেখে আপনি পুরোটা এরকম ড্র্যাগ করে সিলেক্ট করতে পারেন, চাইলে হচ্ছে রাইট ক্লিক করে সিলেক্ট অলে দিতে পারেন, সব সিলেক্ট অল হয়ে যাবে। আবার কিবোর্ডের Ctrl+A দিতে পারেন, তাহলে সব অল সিলেক্ট হয়ে যাবে। ওকে, ক্যাপচার নয়েজ প্রিন্টে যাওয়ার পরে এখান থেকে নয়েজ রিডাকশনে যদি ক্লিক করি, আমার কিন্তু এখানে একটা ডগল ওপেন হয়ে গেছে। এই ডগলটাতে দেখাচ্ছে যে এই মুহূর্তে আমার ঠিক কতটুকু নয়েজ রিমুভ করা প্রয়োজন। আমি যেই নয়েজ রিডাকশনের ওকে একটা স্যাম্পল দিয়েছি, সেই স্যাম্পল অনুযায়ী কতটুকু আসলে রিডাকশন করা প্রয়োজন। আপনি যদি দেখেন এখানে সবুজ অংশ অর্থাৎ এই হার্টসগুলো মানুষ শুনতে পায়, এবং লাল অংশ যেগুলো আছে এগুলো নয়েজ, এগুলোকে ও নষ্ট করে ফেলবে। আশা করছি খুব একটা বেশি সমস্যা নেই, তবে অডিশনের মতো কিন্তু সিমিলার, এটার মধ্যে খুব বেশি পার্থক্য নেই। হ্যাঁ, অবশ্যই অপশনগুলো একটু অ্যাডভান্স, বাট বেসিক যে কাজবাজ সেগুলো কিন্তু দুইটাই সেম। তবে এখানে একটা মজার জিনিস যদি আপনি দেখেন, সেটা আপনার বেশ ভালো লাগবে। সেটি কি মজার জিনিসটা? মজার জিনিসটা হচ্ছে গিয়ে আপনার এখানে যে ডগল, বিভিন্ন যে গ্রাফিক্যাল ইকুইপমেন্টগুলো আছে সেগুলো দেখতে একটু সুন্দর, দেখতে বেশ চমৎকার লাগে, দ্যাটস ইট। বাট এছাড়াও এটা প্রফেশনাল সফটওয়্যার, এরকম হবে, এটি স্বাভাবিক। এখানে আপনার কাছে নয়েজ রিডাকশনের আপনি ভ্যালু বাড়াতে পারেন, অর্থাৎ আপনি চাচ্ছেন এক্সট্রিম নয়েজ রিডাকশন করবেন, সেই ক্ষেত্রে এটার ভ্যালুটা আপনি এরকম বাড়াতে পারেন। সেক্ষেত্রে দেখেন যে আপনার এই যে নিচ থেকে এটা আলাদা হওয়ার চেষ্টা করছে, নিচ থেকে এটা উপরের দিকে উঠছে এবং এটা এরকমভাবে নয়েজ রিডাকশন হচ্ছে, রাইট? তাহলে আপনি এভাবে করেও চাইলে কিন্তু এটাকে করতে পারেন, বাট আমি সবসময় প্রেফার করি ডিফল্ট সেটিংয়ে রাখতে। সেইটা হয়তো বা এতক্ষণে আপনারা আমার সঙ্গে দুই একটা লেসনের পরে বুঝে গিয়েছেন যে
সফটওয়্যার যেটা রাখে আমি ওই ন্যাচারাল ভাইবটা রাখা সবসময় পছন্দ করি, কারণ প্রত্যেকটা জিনিসের উপরে ন্যাচারালিটি বা ন্যাচারাল জিনিসপত্র থাকাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ওকে, তাহলে আমরা এই যে ডিফল্ট অবস্থাতে আছে এই ডিফল্ট অবস্থাতে রেখে জাস্ট যদি অ্যাপ্লাই দেই তাহলে দেখেন আমাদের নয়েজটা কিন্তু রিডাকশন হয়ে গেছে। এখানে খুব কম নয়েজ রিডাকশন হয়েছে, কারণ আমার প্রথমত নয়েজ আসে না বা নয়েজ ক্যাপচার হয় না। এর যদিও বা যেটুকু হয় সেইটুকু হচ্ছে আমি যেইভাবে নয়েজ রিডাকশন করলাম সেই নয়েজ রিডাকশন করার ফলে এইটা আসলে রিমুভ হয়ে গিয়েছে। ওকে, বেশ ইজি প্রসেস মনে হলো। আমি একটু বেশি করে দেখাই আপনাদেরকে, তাহলে আপনারা বুঝতে পারবেন। ধরেন আমি এখান থেকে চাচ্ছি যে না, আমি আসলে খামখেয়ালি এক্সট্রিম নয়েজ রিডাকশন করব, সেই ক্ষেত্রে আমি ধরেন এটাকে 71-এ নিয়ে গেলাম, লাইক এরকম নিয়ে যদি ওকে দেই, দেখেন এটা কিন্তু অনেক বেশি নয়েজ রিডাকশন হয়ে গিয়েছে। আমার ভয়েসের ভলিউম বা অন্য জিনিসপত্র অনেক বেশি দাবিয়ে ফেলেছে। এভাবে করে আমাদের প্রয়োজন মতো আমরা নয়েজটাকে রিডাকশন করে নিব। এরপরও এই জায়গাটিতে কিন্তু নয়েজ রিডাকশন করার আরও অনেকগুলো অপশন আছে। অপশনগুলো যদি আমি দেখি, জাস্ট ফেভারিটে যদি আপনি যান, এখানে নয়েজ ইফেক্টসে যদি দেন, নয়েজ রিডাকশনের দুটো অপশন দেখলাম। এরপরে সাউন্ড মডেল আছে, সাউন্ড রিমুভার আছে। এখানে আপনি এই জিনিসগুলো কিন্তু নতুন নতুনভাবে নতুন নতুন সফটওয়্যারটা ডে বাই ডে যতদিন আসছে সামনের দিকে সফটওয়্যার হচ্ছে প্রত্যেকটা জিনিসকে ইমপ্লিমেন্ট করেছে। আমি জাস্ট মোটা দাগে আপনাদেরকে প্রত্যেকটা ব্যাপারে একটা বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করব, যাতে করে আপনারা এইটার সম্পর্কে ধারণা থাকে এবং দুটো ইফেক্ট আপনি ব্যবহার করবেন, কিন্তু এন্ড অফ দ্য ডে এই ধারণাগুলো ব্যবহার করে আপনি আপনার কাজগুলোকে করতে পারবেন। আচ্ছা, আমরা তাহলে একটা একটা করে আসলে দেখার চেষ্টা করি, অর্থাৎ কোন ফাংশন কি কাজ করে, তাই তো? এখন দেখেন আমরা মোটামুটি উপরের দুইটা সম্পর্কে ধারণা নিয়েছি। এখানে একটা অপশন আছে, তারপরে যদি আপনি লক্ষ্য করেন লার্ন সাউন্ড মডেল, অর্থাৎ এই লার্ন সাউন্ড মডেলটা কি কোনো নির্দিষ্ট আওয়াজ, অর্থাৎ আপনার ভয়েসে কোনো একটা নির্দিষ্ট শব্দ আপনি বারবার রেকর্ড করেছেন বা নির্দিষ্ট কোনো আওয়াজ আছে, আপনি সেটা রিমুভ করতে চাচ্ছেন। সেইটা রিমুভ করার জন্য সফটওয়্যারকে শেখানোর যে প্রসেস, সেইটা হচ্ছে এই যে লার্ন সাউন্ড মডেল। আপনি এইটার মাধ্যমে সফটওয়্যারকে বলে দিতে পারেন যে এইটা স্পেসিফিক শব্দ বা এইটা স্পেসিফিক আওয়াজ। এই ধরনের জিনিসপত্র আমি আপনাকে সাজেশন দিব যত কম পারা যায় ব্যবহার করার, কিন্তু আমাদের বিভিন্ন ধরনের সিচুয়েশন তৈরি হয় যেখানে আমাদের ব্যবহার করতেই হয়, সেই জায়গায় আমরা এখানে। তাহলে আমরা এখন তার পরের ইফেক্ট দেখার চেষ্টা করি বা কোনটা কি মোটামুটি কাজ করে সেইটা সম্পর্কে জানার চেষ্টা করি। যেমন লার্ন সাউন্ড মডেল যেটা আছে, এটা হচ্ছে নির্দিষ্ট কোনো সাউন্ড বা নির্দিষ্ট কোনো ভলিউমকে সফটওয়্যারকে শেখানো যায় যে এইটা হচ্ছে এই ভয়েস বা এই শব্দটা তুমি তোমার মেমোরিতে রাখো, এরকম একটা ব্যাপার। তারপরে আছে হচ্ছে সাউন্ড রিমুভার প্রসেস, অডিওর কোনো নির্দিষ্ট শব্দ বা কণ্ঠের স্বর সম্পূর্ণ সরায় দেওয়ার ক্ষেত্রে এই যে জিনিসটা, অর্থাৎ সাউন্ড রিমুভার যে প্রসেস, এই প্রসেসটা হচ্ছে আপনার ব্যবহার করা হয়। নির্দিষ্ট কোনো একটা যে কোনো একটা নির্দিষ্ট জিনিস আপনি এটাকে সরিয়ে দিতে পারেন সম্পূর্ণ আপনার ভয়েস থেকে। ধরেন আপনি এই জায়গায় এই অংশটুকুকে সিলেক্ট করলেন, করে যদি আপনি অ্যাপ্লাই দেন, দেখবেন যে এই অংশটুকু চলে গিয়েছে। অর্থাৎ যেই ভয়েসটা রিমুভ করে দিবেন সেই ভয়েসটা আপনার পুরো ভয়েসের অন্য যত জায়গায় থাকবে সব জায়গা থেকে এই সাউন্ডটা রিমুভ হয়ে যাবে। এরকম অনেক সিচুয়েশন আমাদের তৈরি হয় না, যে আমরা একটা সাউন্ড বারবার রেকর্ড হয়েছে বা একটা কথা বারবার বলে ফেলেছি, আমরা চাই যে সেইটাকে পুরোপুরিভাবে সেই শব্দটা ভয়েসের, দেখছেন এখানে এই জায়গা থেকে তো ডিলিট হয়ে গিয়েছে প্রথমবার, আমি তো ওটাকে পরের যত জায়গায় এই জিনিসটা ছিল সব জায়গা থেকে এটা রিমুভ করে ফেলেছে। অর্থাৎ আমরা কোনো কথা বারবার যদি বলে থাকি বা যেমন আমি লেসন নিচ্ছি বারবার এবং তারপরে শিখছি, এই ধরনের কথা অনেকবার ইউজ করছি, এন্ড অফ দ্য ডে বা পুরো কাজটা শেষ হওয়ার পরে বা আমাদের ভোকালটা রেকর্ড করার পরে যদি আমাদের মনে হয় যে এই জিনিস আমাদের রাখার প্রয়োজন নেই বা ডিলিট করে দেওয়ার দরকার, তাহলে আমরা চাইলে সেই জিনিসটাকে সেভাবে ডিলিট করে দিতে পারি, এই প্রসেসটাকে ফলো করে। একটা ইজি প্রসেস। এরপরে যদি আমরা একটু দেখার চেষ্টা করি ইফেক্টে গিয়ে, এক সেকেন্ড, আমি জাস্ট এখান থেকে হচ্ছে ইফেক্টস আবারও যাই, এরপরে নয়েজ রিডাকশনে গিয়ে যদি দেখি ক্লিপ পপ নামে একটা ইফেক্ট আছে। এই ক্লিপ পপটা আসলে কি? ক্লিপ পপটা হচ্ছে হঠাৎ কোনো ধরনের আওয়াজ হয়, ধরেন আমি এই যে এরকম একটা সাউন্ড করলাম, এটা একটা হঠাৎ আওয়াজ, অথবা কোনো একটা গাড়ির হর্ন, এই ধরনের কোনো কিছু চলে আসলো যেটার ফ্রিকোয়েন্সিটা অনেক বেশি, এরকম যদি কোনো কিছু থাকে সেইটাকে অটোমেটিকভাবে এই যে ক্লিপ পপের সাহায্যে আপনি এখানে ক্লিক করে সেইটাকে সিলেক্ট করে দিতে পারেন যে কোন জায়গাটার বা কোন ভলিউমটা আপনার হচ্ছে যে ক্লিপ
পপ হয়েছে সেই জায়গাটা এরকমভাবে যদি আপনি সিলেক্ট করে দেন, দেখবেন নিচেও এইটার একটা প্রিভিউ দেখা যায়। সিলেক্ট করে দেওয়ার পরে এই জায়গাটি থেকে আপনি এটাকে খুব সহজেই ডিলিট করে দিতে পারেন। এখানে দেখেন ডিউরেশন স্ক্যান ফর অল লেয়ার্স, অর্থাৎ আপনি যদি এখানে ক্লিক করেন পুরো লেয়ারটাও স্ক্যান করেছে যে এই সাউন্ডটা কোথাও আছে কিনা। এরপরে জাস্ট অ্যাপ্লাই করে দিলে ওই জায়গাটাকে ও রিমুভ করে দিবে। দেখেন এই জায়গাটা ছোট হয়ে গিয়েছে। খুবই ইজি প্রসেস। আপনি যদি কোনো জায়গার কোনো ক্লিপ বা কোনো কিছুকে একসঙ্গে রিমুভ করতে চান, কোনো একটা সাউন্ড আপনি যখন ভয়েস রেকর্ড করছিলেন বারবার আসছে, হয়তো বা কোনো একটা, এই যে সাউন্ডটা আমি করলাম এরকম সাউন্ড ব্যাকগ্রাউন্ড হয়তো বা রেকর্ড হয়ে গিয়েছে, বা এরকম হঠাৎ সাউন্ড অনেক সময় রেকর্ড হয়, সেইটা আমরা এভাবে স্ক্যান করেও ডিলিট করতে পারি। এরপরে হচ্ছে হিস রিডাকশন প্রসেস যেটা আছে, এইখানে আপনি যদি দেখেন হিস রিডাকশন প্রসেস, এইটা আসলে মূলত কিভাবে কাজ করে। এইটা কাজ করে হচ্ছে গিয়ে আমরা যখন কথা বলি, আমরা অনেক সময় মোবাইল ফোন বা অন্য কিছুর সাহায্যে যখন কথা বলি বা সাউন্ড রেকর্ড করি বা মাইক্রোফোনের সাহায্যে যখন সাউন্ড রেকর্ড করি, অনেক সময় আমাদের ভয়েস থেকে সব বাতাস বের হয় বা হিস হিস একটা শব্দ হয়। এই জিনিসটাকে আপনি এইটার সাহায্যে, এই সফটওয়্যারটার সাহায্যে আপনি যদি পুরোটা সিলেক্ট করে নেন, তাহলে অ্যাপ্লাই করলে পুরো ভয়েস থেকে সেই হিসটা বা সেই যে বাতাসের সাউন্ডটা সেটা এরকম অটোমেটিক রিমুভ করে দিতে পারবেন। জাস্ট সিলেক্ট করে দেখেন, আমি যদি ব্যাক স্পেস দিই এখান থেকে হালকা একটু রিমুভ হয়েছে, অর্থাৎ আমার ভয়েসে খুবই সামান্য পরিমাণে ছিল তাই সেটা রিমুভ হয়েছে। এরপরে যদি দেখেন ডিনয়েজ আছে, অর্থাৎ এটা সব থেকে সহজ প্রক্রিয়া। আপনি পুরো ভয়েসটাকে সিলেক্ট করে জাস্ট ডিনয়েজ দিলে আপনার ক্যাপচার নয়েজ রিডাকশনেরও দরকার নেই, ক্যাপচার নয়েজ রিমুভেরও দরকার নেই, কোনো কিছুরই এত অ্যাডভান্স যাওয়ার দরকার নেই। ও অটোমেটিক আপনার যে ভোকাল, সেই ভোকাল থেকে নয়েজটাকে রিমুভ করে দেবে। খুবই ইজি প্রসেস, অর্থাৎ আপনার খুব বেশি হ্যাসেল নিতে হবে না। খুব ইজি প্রসেসেও আপনার ভোকাল থেকে পুরোপুরি যে আপনার নয়েজটা থাকে সেই নয়েজটাকে রিমুভ করে দিবে। এরপরে অটোমেটিক ফেস কারেকশন নামে একটা, আমরা তারপরে হচ্ছে আমি নিচের দিকে চলে এসেছি। অটোমেটিক ফেস কারেকশন আগে না, তার আগে হচ্ছে অ্যাডাপটিভ নয়েজ রিডাকশন আছে। এইটার কাজ হচ্ছে কি, আপনার ধরেন অনেক সিচুয়েশন থাকে, আপনি যদি হেঁটে হেঁটে ব্লগ তৈরি করেন, অনেক সময় দেখা যায় কি যে আমরা যখন হেঁটে ব্লগ তৈরি করি কোথাও নয়েজের পরিমাণ অনেক বেশি থাকে, কোথাও নয়েজের পরিমাণ কম থাকে, বা আমরা কোথাও বসে যদি রেকর্ডও করি ভোকাল, কোথাও নয়েজের পরিমাণ বেশি থাকে, কোথাও নয়েজের পরিমাণ কম থাকে। তাহলে এই যে পরিবর্তনশীল নয়েজ, এই পরিবর্তনশীল নয়েজটা হচ্ছে এই অ্যাডাপটিভ নয়েজ রিডাকশনের সাহায্যে জাস্ট ক্লিক করে এটার সাহায্যে রিমুভ করা যায়। জাস্ট ভয়েসটা সিলেক্ট করবেন এবং এখানে হচ্ছে যে অ্যাপ্লাই করে দেবেন। আপনার ভয়েসের অ্যাডাপটিভ যেই নয়েজ আছে সেই নয়েজটার পরিমাণ বেশি না কম সেইটার উপরে নির্ভর করে আপনি এটাকে ডিলিট বা সিলেক্ট করবেন। ওকে, তারপরে অটোমেটিক আমি বারবার ওইটার উপরে চলে যাচ্ছি। তারপরে অটোমেটিক ক্লিক রিমুভার নামে একটা অপশন আছে। ক্লিক বা পপ আওয়াজ যেগুলো আছে, অনেক সময় ক্লিকের, যেমন মাউস যদি ক্লিক করি তাহলে একটা টিট 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 শব্দ হয় বা ক্লিক ক্লিক একটা শব্দ হয়। এই ধরনের সাউন্ডগুলোকে আপনি চাইলে ওর সাহায্য খুঁজে বের করে আপনাকে জাস্ট সিলেক্ট করে অ্যাপ্লাই করে দিলে ওই পুরো জিনিসটাকে খুঁজে বের করে আপনার রিমুভ করে দিবে। আমার ভয়েসে এগুলো নেই, যার কারণে আমার ভয়েসে খুব বেশি পরিবর্তন আপনি লক্ষ্য করতে পারছেন না। বাট দ্য ফ্যাক্ট ইজ আমি আপনাকে প্রত্যেকটা অপশন দেখাচ্ছি। এবার বারবার যেই কথাটা আমি বলছিলাম অটোমেটিক ফেস কারেকশন করছিলাম, সেইটা হচ্ছে এই জায়গায় ধরেন আপনি যদি কখনো আপনার ডিভাইসে দুটি মাইক্রোফোন ব্যবহার করেন, অর্থাৎ দুজন মানুষ দুই পাশে বসে কথা বলছেন, সেই ক্ষেত্রে আপনার মাইক্রোফোন কিন্তু দুটো মাইক্রোফোন হলে আসলে একটা প্রবলেম তৈরি হয়। প্রবলেমটা হচ্ছে কি, ভয়েসটা অনেক বেশি ফাঁকা বা ফ্যাকাশে ফিল হয়। এটা আপনি আসলে এই মুহূর্তে আমি বললে বুঝতে পারবেন না। যখন আপনি এই ধরনের ভয়েস ওভার শুনবেন বা নিজে যখন এই ধরনের ভয়েস ওভার নিয়ে কাজ করবেন, তখন আপনি এই পুরো ব্যাপারটা ফিল করতে পারবেন যে আপনার ভয়েসটা অনেক বেশি ফ্যাকাশে বা ফাঁপা ফিল হচ্ছে। এই ধরনের একটা ফিল আপনার মধ্যে হবে। তখন হচ্ছে যে এইটার সাহায্যে আপনি খুব সহজে ইফেক্টের সাহায্যে ব্যবহার করতে পারবেন। এই যে ডিহামার নামে যে অপশনটা আছে, এটা হচ্ছে বা গুনগুন ধরনের ইলেকট্রিক যেই সাউন্ড, অর্থাৎ 50 হার্টজ থেকে 60 হার্টজ গুনগুন টাইপের যে সাউন্ডগুলো হয় না, এই টাইপের সিমিলার সাউন্ড, সেইটাকে আপনি অ্যাপ্লাই করলে অটোমেটিক রিমুভ করে দিবে। আর ডি রিভার্ব হচ্ছে ইকো বা রিভার্ব হয় অনেক সময় শব্দের যে প্রতিধ্বনি হয়। আমি সর্বশেষ ক্লাসে এটা নিয়ে বিস্তারিত কথাবার্তা বলেছিলাম যে শব্দের প্রতিধ্বনি হয়, শব্দ কোথাও লেগে আবার উল্টো ব্যাক আসে। এই ধরনের যে সাউন্ডগুলো আছে এগুলো খুব সহজে আপনি এটার মাধ্যমে রিমুভ করতে পারবেন। অর্থাৎ আপনার জন্য এইটা রিমুভ করা অনেক বেশি ইজি হয়ে যাবে, আপনি চাইলেই সহজে রিমুভ করতে পারবেন।
আপনি যদি মোটা দাগে দেখেন, এই হচ্ছে আমাদের টোটাল নয়েজ রিডাকশন বা রিমুভ যেই জায়গায় বলেন, এর যে ফাংশনগুলো, এই ফাংশনগুলো এই কাজে ব্যবহার করা হয় এবং এই কাজগুলো এই ফাংশনটা করতে পারে। ওকে, আচ্ছা আমরা এখন অন্য আর একটা ইফেক্ট সেকশন দেখি। ধরেন আপনি এই ইফেক্টে গেলেন, এখানে আরও বেশ কিছু ইফেক্ট আছে, যেমন ডিলে অ্যান্ড ইকো। এখানে কিন্তু ডিলে অ্যান্ড ইকো আমরা অন্য একটা যে সফটওয়্যার দেখেছিলাম পূর্বেই, সেই সফটওয়্যারের মতো সিমিলারলি কাজ করে। এখন যদি আপনি দেখেন, এই জায়গায় আর একটা অপশন আছে, এই অপশনটা আসলে আমাদের অডাসিটিতেও ছিল এবং অডিশনেও আছে, ইকুয়ালাইজার, অর্থাৎ ফিল্টার অ্যান্ড ইকুয়ালাইজার। ইকুয়ালাইজারের একদম শুরুতেই যদি দেখেন আপনি, এফএফ ফিল্টার নামে একটা ফাংশন আছে। এই এফএফ ফিল্টার যদি আমরা ক্লিক করি, একটা গ্রাফ আমরা এই জায়গাটিতে দেখতে পাই, একটা গ্রাফ আমরা দেখি। সো এই গ্রাফটা এইখানে আমার একটু পরিবর্তন করা আছে, এই পরিবর্তনের টাকে আমি একটু ডিলিট করে দিই। পরিবর্তনটা ডিলিট করে দিলে এরকম একটা গ্রাফ আছে। এই গ্রাফটা নির্দেশ করে পুরো টাইমলাইনটাকে, অর্থাৎ টাইমলাইনটা যতটুকু লিমিট, এই গ্রাফটার লিমিটও হচ্ছে ঠিক ততটুকু। আপনি এই গ্রাফটা ব্যবহার করে কোনো নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি, অর্থাৎ ভয়েস এডিট করার সময় আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনি এই জায়গায় কিন্তু ফ্রিকোয়েন্সি নিয়ে কাজ করছেন। আপনি নির্দিষ্ট কোনো ফ্রিকোয়েন্সি চাইলে এডিট বা ডিলিট করতে পারেন, অর্থাৎ নির্দিষ্ট কোনো ফ্রিকোয়েন্সিকে বাড়াতে পারেন, নির্দিষ্ট কোনো ফ্রিকোয়েন্সিকে কমাতে পারেন, অর্থাৎ আপনার যেভাবে ইচ্ছা আপনি ঠিক সেইভাবে করে কাস্টমাইজেশন করতে পারেন। এই জায়গাটিতে কোনো ধরনের ইস্যু আপনাকে কিন্তু ফেস করতে হবে না। এখন দেখেন, এইখানে আপনি যদি চান যে কোনো নির্দিষ্ট জায়গার ফ্রিকোয়েন্সিকে পুরো ভয়েসের লেয়ারের এইখানে আপনি দেখেন যে পুরো ভয়েসটা ধরেন এই থেকে এই পর্যন্ত এটা শুরু আছে। আপনি ধরেন এই জায়গার যে জায়গায় গ্রাফটা বেশি গভীর দেখতে পাচ্ছেন, ধরেন এই জায়গার কোনো একটা জায়গার ভয়েসের ফ্রিকোয়েন্সি কমাবেন। সো একটা ক্লিক করেন মাউস দিয়ে, একটা পয়েন্টার পড়েছে, আর একটা ক্লিক করেন এবং এখানে যদি আপনি ক্লিক করে এভাবে করে একটা ফ্রিকোয়েন্সি কিন্তু এভাবে করে ডাউন করে দিতে পারেন। আপনি চাইলে সিঙ্গেল ক্লিক করেও ডাউন করতে পারেন, অর্থাৎ আপনি ফ্রিকোয়েন্সি এখান থেকে কমাতে পারেন। কমিয়ে যদি অ্যাপ্লাই দেন, এই যে এই জায়গার ফ্রিকোয়েন্সি কিন্তু অনেকটাই কমে গিয়েছে, অর্থাৎ ভয়েসের লেভেলটা ডাউন হয়েছে। আপনি এভাবে করে ফ্রিকোয়েন্সি নিয়ে কাজ করতে পারেন। এরপরে যদি আমি এই জায়গাটিতে লক্ষ্য করি, অর্থাৎ ফিল্টার অ্যান্ড ইকুয়ালাইজারে যাই, গ্রাফ ইকুয়ালাইজার আছে 10 ব্যান্ড, অর্থাৎ অডিওর 10 ভাগ ভেঙে প্রতিটি ভাগ আলাদা করে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। অডিওটাকে আপনি 10 ভাগে বিভক্ত করতে পারবেন। এরপরে আসলে 20 ব্যান্ড আছে এবং 30 ব্যান্ড আছে। আমরা সাধারণত এই অপশনগুলোকে স্বাভাবিক যে এডিট, সেই এডিট প্রসেসের মধ্যে ফেলি না, বা এই অপশনগুলোকে আমরা একটু অ্যাভয়েড করি, কারণ এখানে আসলে একটা অডিওকে অনেকগুলো ভাগে রূপান্তর করে বিস্তারিত এডিট করার দিকে আমরা পরে যাই। আমরা জাস্ট বেসিক যে জিনিসপত্রগুলো বা বেসিক থেকে মিড লেভেল যে জিনিসপত্রগুলো আমাদের প্রয়োজন, সেই প্রয়োজনীয়তাটা একটু আমরা দেখার চেষ্টা করি। এরপরে আসলে নচ ফিল্টার নামে একটা অপশন আছে, একটি নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি পুরোপুরিভাবে কেটে বাদ দেয়। নচ ফ্রিকোয়েন্সি মূলত এই কাজটা করে, নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিকে আপনি পুরোপুরিভাবে কেটে বাদ দিতে পারবেন। এখানে দেখেন যে অটোমেটিক প্রিসেট তৈরি করে দিয়েছে যে কোন ফ্রিকোয়েন্সিটা আপনার বাদ দেওয়া প্রয়োজন। আপনি সেই ফ্রিকোয়েন্সিটাকে এখান থেকে বাদ দিতে পারবেন, যে ফ্রিকোয়েন্সিগুলো আপনার এখান থেকে বাদ দেওয়ার মতো, অর্থাৎ আনওয়ান্টেড আসছে। আমি যদি প্লে করি, অডিও এডিটিং কিভাবে করা যায় অ্যাডোবি অডিশনের সাহায্যে, এইভাবে করে কিন্তু আপনি এটাকে এই লুপটা চালু করে দেখেন এখন বারবার। আজ আমরা শিখছি অডিও এডিটিং কিভাবে করা যায় অ্যাডোবি অডিশনের সাহায্যে। আজ আমরা শিখছি অডিও এডিটিং কিভাবে করা যায় অ্যাডোবি অডিশনের সাহায্যে। আজ আমরা শিখছি অডিও এডিটিং কিভাবে করা যায় অ্যাডোবি অডিশনের সাহায্যে। আজ আমরা শিখছি অডিও এডিটিং কিভাবে করা যায় অ্যাডোবি অডিশনের সাহায্যে। আচ্ছা, আপনি কিন্তু এই জায়গাটিতে এই যে যখন আমরা এই ফ্রিকোয়েন্সির নবগুলোকে ড্র্যাগ করে নিচের দিকে ড্র্যাগ করছি, অর্থাৎ মাইনাসে নিয়ে যাচ্ছি এটা কমানোর জন্য, তখন কিন্তু নির্দিষ্ট কিছু অংশের ফ্রিকোয়েন্সি বলেন, ভলিউম বলেন, এটা অনেক বেশি কমে আসে। এখন এই জিনিসপত্রগুলো নিয়ে যদি যখন আপনি কাজ করবেন, তখন আপনাকে যে কাজটা করতে হবে, অনেক বেশি ধৈর্যের পরীক্ষা দিতে হবে, অনেকটা সময় নিয়ে এই কাজ করতে হবে। এই কাজ কখনোই এরকম সিচুয়েশন বা এরকম অপশন নাই যে প্লাগ অ্যান্ড প্লে টাইপ, আপনি জাস্ট এখন প্লে করলেন বা এখন অ্যাপ্লাই করলেন, আপনার জিনিসটা প্রপারলি হয়ে গেল, এরকম অপশন নাই। আপনার এইটাকে সময় নিয়ে খুব অল্প অল্প করে বাড়িয়ে এবং কমিয়ে দেখতে হবে যে আপনি যে ভয়েসটা নিয়ে কাজ করছেন, সেই ভয়েসটার সাথে কতটুকু পারফেক্টলি পুরো জিনিসটা যাচ্ছে এবং কতটুকু পারফেক্টলি আপনি এই ভয়েসটাকে করতে পারেন। সেই জায়গাটিতে আপনাকে এইটাকে আপনার ভয়েসের উপরে, ভয়েসের কোয়ালিটি, ভয়েসের ফ্রিকোয়েন্সির উপরে ডিপেন্ড করে অ্যাপ্লাইটা করতে হবে। এরপর যদি আমি দেখি, এখানে জাস্ট ফিল্টার অ্যান্ড ইকুয়ালাইজারে যাই, এরপরে একটা বেশ গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, প্যারামেট্রিক ইকুয়ালাইজার। অর্থাৎ এই প্যারামেট্রিক ইকুয়ালাইজারটা আমরা ভয়েসের
বিভিন্ন ফাংশনে ব্যবহার করি। ম্যাক্সিমাম ক্ষেত্রে এটার হাই পাস লো পাসটাকে কন্ট্রোল করার জন্য আমরা যেভাবে করে অডাসিটিতে হাই পাস লো পাস কন্ট্রোল করেছিলাম সেইভাবে হাই পাস লো পাসটাকে এখান থেকে কন্ট্রোল করতে পারি। ভয়েসের হাই যে ডেপথ অংশগুলো আছে সেই হাই অংশগুলোকে এখান থেকে এই পাশের আমরা যেটা দেখেছিলাম লেফট পাশের যে অংশ সেইটা বৃদ্ধি করলে হাই পাসটা বাড়বে, ডাউন করলে হাই পাসটা কমবে, রাইট পাশেরটা যদি এভাবে কমাই বা বাড়াই সেই ক্ষেত্রে আসলে লো পাসটা বাড়বে বা কমবে। অর্থাৎ এখান থেকে হাই পাস লো পাসটাকে আমরা কন্ট্রোল করতে পারি। আমাদের অডাসিটিতে এত সুন্দর গ্রাফ ছিল না, এত ভালোভাবে আমরা গ্রাফ দেখতে পাইনি, অর্থাৎ এই পরিমাণের অপশন আমাদের সামনে ছিল না। এই জায়গায় যদি আমরা দেখি অডিশনে বেশ কিছু অপশন, গ্রাফ, আরও ভিন্ন ভিন্ন জিনিস আমাদের ক্ষেত্রে দেয়া আছে, যেটার সাহায্যে আমরা খুব সহজেই এই কাজগুলো করে ফেলতে পারি। ওকে, আচ্ছা, মোটা দাগে আমি আশা করছি যে যতটুকু আমি দেখিয়েছি আপনারা বুঝতে পেরেছেন। আমরা এখন একটা বেসিক জিনিস দেখার চেষ্টা করি। ধরেন আপনার এটা এডিট শেষ, তাহলে আপনি এটা এক্সপোর্ট করবেন কিভাবে? জাস্ট ইজি, এখানে ফাইলে ক্লিক করবেন, এক্সপোর্ট ফাইল, তারপরে এখানে আপনি এটার নাম দিতে পারেন, অডিও ফরম্যাট WAV রাখবো। আপনি চাইলে এখান থেকে ফরম্যাট চেঞ্জ করতে পারেন, MP3 MP2। এটার লোকেশনটা হচ্ছে কোথায়, ব্রাউজে যদি ক্লিক করেন আপনি লোকেশন সিলেক্ট করে দিতে পারবেন। আমার হচ্ছে, আমি জাস্ট এটাকে একটু ডেস্কটপ সিলেক্ট করে এই পাশে নিয়ে জাস্ট ওকে যদি দেওয়ার পরে এটা সিলেক্ট হয়ে গিয়েছে, আমি জাস্ট ওকে দিব, এটা কিন্তু এক্সপোর্ট হয়ে গেছে। এখন এটাকে মিনিমাইজ করলে দেখেন এই হচ্ছে আমার অডিওটা। ধরেন আপনি অডিও বাইরে থেকে রেকর্ড করে আনলেন, সেই ক্ষেত্রে কি করবেন? জাস্ট আমি এটাকে ডিলিট করে দিলাম। এটাকে যদি মিনিমাইজ করি, জাস্ট আপনার অডিওটাকে ড্র্যাগ করে এটার মধ্যে ছাড়ুন। আপনার অডিওটা কিন্তু এভাবে করে সফটওয়্যার ওপেন করে ছাড়লে চলে আসবে, যেমনটা আসলে অন্য সফটওয়্যারটায় আমরা দেখেছি। তাহলে আমরা আজকের মতো এতটুকুই রাখবো। আজকে একটু বেশি হুট করে নিয়ে ফেলেছি, যাই হোক পরবর্তী ক্লাস থেকে হচ্ছে আরও সময় বাড়বে, ধীরে ধীরে আমরা বাড়াবো সময়। সবাই কমেন্ট করেন, যে যার প্রশ্ন আছে সেগুলো করা শুরু করেন, আমি সবার প্রশ্নের উত্তর দেবো। ওকে, আচ্ছা, নেট সমস্যার জন্য আল্লাহ ভালো জানেন, মোবাইলে ফোকাস। আচ্ছা, মোবাইলের বিষয়ে তো আমি মেবি আপনাদেরকে ইতোমধ্যেই বলেছি যে মোবাইলের ক্লাস আমরা কম্পিউটার ক্লাস শেষ করে তারপর মোবাইলের ক্লাস নিব। এইটা নিয়ে তো আসলে এর পরে প্রশ্ন থাকার কথা না, কারণ আমি যতগুলো ক্লাস নিয়েছি প্রত্যেকটা ক্লাসের মধ্যে না হলেও 2-3 বার করে আপনাদেরকে বলেছি যে আমরা মোবাইলের ক্লাস নিয়ে তারপরে কম্পিউটার ক্লাসটা শুরু করেছি। কম্পিউটারের ক্লাসটা হচ্ছে শেষ করব, তারপরে মোবাইলের ক্লাস নিব। তাহলে সেই পর্যন্ত তো একটু অপেক্ষা করেন। আমি তো এই ব্যাপারে অলরেডি বলেছি। ভাইয়া সাপোর্টে মেসেজ দিলাম, রিপ্লাই পাচ্ছি না। সাপোর্টে আপনি মেসেজ সকাল 10টা থেকে বিকাল 3টার মধ্যে দেওয়ার চেষ্টা করবেন, সেই ক্ষেত্রে আপনার রিপ্লাই পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। এছাড়া যদি আপনি দেন সেই ক্ষেত্রে সম্ভাবনা একটু কম। জি, সামনে আসলে আরো ক্লাস আছে, তখন দেখতে পারবেন, সমস্যা নেই। আপনাদের আজকের ক্লাস রিলেটেড যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো একটু তাড়াতাড়ি করুন। স্যার, আমি ভিডিও অডিও কি এই সফটওয়্যার এডিট করা যাবে? হ্যাঁ, এই সফটওয়্যারে তো অডিও এডিটিং এর সফটওয়্যার। আমার ল্যাপটপ আছে, আপাতত পিসি বা ম্যাক নেওয়ার সম্ভব না। এই সফটওয়্যারগুলো কি আমি ল্যাপটপে ব্যবহার করতে পারবো না? জি পারবেন, ওল্ড ভার্সন হলে। ভাইয়া আমি অডিও করলাম সময় কি এবার সব রেকর্ড করব? অডিও করার সময় কি, হ্যাঁ আপনি রেকর্ড করতে পারেন, সমস্যা নেই। আপনি আসলে আপনার জন্য ওয়ার্কফ্লো সবসময় চেষ্টা করবেন এমনভাবে তৈরি করার যেটা আপনার জন্য ইজি হয়, যেটা আপনার কাজ করার ক্ষেত্রে সুবিধা হয় সেইটা। আপনি খুব কমপ্লেক্স ওয়ার্কফ্লো বা ক্লাস অনেক ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে। ওয়ার্কফ্লো তৈরি করবেন না, আপনার জন্য যেটা সহজ সেইটা তৈরি করার চেষ্টা করবেন সবসময়।